লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমাদের খুলনার লিসেনার সৈকত। সৈকত ইতোপূর্বেও আমাদেরকে খুলনার বেশ কিছু লোমহর্ষক ঘটনা পাঠিয়েছিল, যেটা আমার মাধ্যমে আপনারা শুনতে পেয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার সৈকত আমাদেরকে পাঠিয়েছে শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের মুখ থেকে শোনা কিছু ঘটনা, যেটি তার শ্বশুর বাড়িতে ঘটেছিল। জাহিদুল ইসলাম সুমন ভাই কিছুদিন আগেও একটি ঘটনা পাঠিয়েছিলেন, যেটি তার বাসায় ঘটেছিল এবং সেই বাড়ির ভিডিও সহ আমাদেরকে দিয়েছিলেন। ইতোমধ্যে আপনারা সেটা দেখেছেন। জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের বাসা খুলনার রায়ের মহল এলাকায়। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1975 সাল। ঘটনাটি ফার্স্টে যার সাথে ঘটেছিল তিনি শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর। ওনার শ্বশুর পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। ওনার চেম্বার ছিল খুলনার বসুরপাড়া নামক একটি জায়গায়, আর ওনার বাসা ছিল মোহাম্মদনগরে। প্রতিদিন রাত 10টা থেকে 10:30টার দিকে উনি চেম্বার বন্ধ করে বাসায় ফিরে আসতেন। বাসায় ফিরে আসার সময় একটি ছোট্ট ব্রিজ পার হতে হতো, এটিকে গল্লামারি ব্রিজ বলে। ওই সময়তেই ওর ওই ব্রিজটির বয়স ছিল প্রায় 100 বছর। ব্রিজ কেন্দ্রিক ছোটখাটো ঘটনা হর হামেশাই মানুষের সাথে ঘটত, কিন্তু জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরের সাথে কখনো ঘটেনি, যার কারণে উনি সেগুলো তেমন কোনো পাত্তা দিতেন না। কোনো একদিন উনি চেম্বার বন্ধ করতে যাবেন, হঠাৎ একটা ইমার্জেন্সি রোগীর খবর আসে। উনি তাড়াহুড়া করে চেম্বারটা খোলা রেখে সে রোগীর বাড়িতে চলে যান। তো সে রোগীর বাড়িটি বসুরপাড়া থেকে একটু ভেতর দিকে ছিল। তো রোগীর ওষুধপত্র দিয়ে আবার উনি চেম্বারে ফিরে আসেন এবং চেম্বার বন্ধ করতে করতে প্রায় রাত 1টা বেজে যায়। রাস্তায় কেউ ছিল না তখন। ওনার কাছে ছিল একটি সাইকেল, এমনকি টর্চ লাইট, যেটি নিয়ে উনি প্রতিদিন আসা যাওয়া করতেন। তো সেদিনও ওই রাতের বেলা উনি সাইকেল এবং টর্চ লাইট নিয়ে ফিরছিলেন। উনি যখন গল্লামারি ব্রিজের কাছে আসেন এবং ব্রিজের দিকে উনি সাইকেল চালিয়ে উঠতে থাকেন, তখন ওনার হঠাৎ মনে হয় ওনার শরীরটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, উনি আর সাইকেল চালাতে পারছেন না। উনি ভাবেন হয়তোবা যেহেতু সাইকেল নিয়ে উঁচুতে উঠছেন, ওনার শরীরের প্রেসার পড়ছে, শক্তি বেশি লাগছে, এই জন্য এমন মনে হচ্ছে। উনি সাইকেল থেকে নেমে যান এবং সাইকেল ঠেলে আস্তে আস্তে ব্রিজের উপর ওঠেন। ব্রিজের উপর উঠেই উনি হঠাৎ একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। উনি দেখেন ব্রিজের ঠিক অপর পাশে প্রায় 30 থেকে 40 ফুট লম্বা দানবাকৃতির মানুষের মতো কিছু একটি দাঁড়িয়ে আছে এবং তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চাঁদের আলো ছিল, যার কারণে সেটা স্পষ্ট বুঝতে পারছিলেন। সুমন ভাইয়ের শ্বশুর ওই জায়গা থেকে পেছন দিকে ঘুরে আবার সাইকেল চালিয়ে চলে আসার চেষ্টা করতে থাকেন, কিন্তু উনি সেটা করতে পারেননি, কারণ ওনার মনে হচ্ছিল ওনার সমস্ত শরীর অবশ হয়ে গেছে এবং উনি একদম স্টিল দাঁড়িয়েছিলেন সেখানে, কোনোভাবেই এক চুল পরিমাণ নড়তে পারছিলেন না। ওদিকে ওই ভয়ঙ্কর দানবাকৃতির প্রাণীটি, সে নিজেও কোনো কথা বলছে না সুমন ভাই শ্বশুরের সাথে, সে ওখান থেকে সরছেও না, নড়ছেও না, শুধু সুমন ভাই শ্বশুরের দিকে তাকিয়ে আছে। বেশ খানিকক্ষণ পর সুমন ভাই শ্বশুর সেন্সলেস হয়ে যান। সকালে উনি আবিষ্কার করেন নিজেকে তার বাসায়, কারণ উনি ডাক্তার হওয়ার সুবাদে এলাকার অনেকেই তাকে চিনতেন এবং তিনি অজ্ঞান হওয়ার পর সকালবেলা মানুষ তাকে উদ্ধার করে বাসায় দিয়ে আসে। এই ঘটনার পরে উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিলেন, সুস্থ হননি। পরবর্তীতে ভালো একজন হুজুরের ঝাড় ফুঁকে উনি সুস্থ হন। এরপরে দীর্ঘদিন ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। লিসেনার, এখন আসি জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্যালক আলামিন ভাইয়ের ঘটনায়, কারণ এই ঘটনাগুলো একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আলামিন ভাই খুব সুন্দর বাঁশি বাজান। উনি বাসা থেকে নির্জন জায়গায় বসে বাঁশি বাজাতে পছন্দ করতেন। বাসায় উনি তেমন বাঁশি বাজানোর চেষ্টা করতেন না। রাতের বেলা
খাওয়া দাওয়ার পরে উনি নির্জন স্থানে চলে যেতেন এবং ওনার প্রিয় একটি জায়গা ছিল আন্দিরঘাট নামক একটি জায়গায়, যেটি বয়রা এবং রায়ের মহলের মাঝামাঝিতে অবস্থিত। আন্দিরঘাটের পাশেই একটি ছোট পুকুরের মতো আছে এবং পুকুরের ওই পাশেই রয়েছে শ্মশান। ওই জায়গাটা নিরিবিলি হওয়ার কারণে সুমন আলামিন ভাই উনি সেখানেই বাঁশি বাজাতে পছন্দ করতেন। ঘটনাটি যখন ঘটে সেটা হচ্ছিল 2005 সালের দিকে। উনি রাতের বেলা বসে বসে বাঁশি বাজাচ্ছিলেন, কিন্তু আসলে ওনার খেয়াল ছিল না ওই দিন ছিল অমাবস্যা। উনি নিজের মনে বাঁশি বাজাচ্ছিলেন, হঠাৎ উনি পানির মধ্যে এক ধরনের খলখল আওয়াজ ওনার কানে ভেসে আসে। উনি ভালো করে লক্ষ্য করেন এবং শুনতে পান যে পানির মধ্যে কিছু একটা নড়ছে এবং সেটি মাছ না, অন্য কিছু, এবং নাকি সুরে হেসে ওঠে। তো সুমন ভাই প্রথমে চিন্তা করে এটা হয়তো বা তার শুনতে ভুল হচ্ছে, কিন্তু পরে ভালো করে খেয়াল করেন না, আসলেই এটি হাসির শব্দ, নাকি সুরে হাসছে। আলামিন ভাই উনি চিন্তা করেন যে এটা কি হতে পারে, কারণ উনি ছিলেন খুব সাহসী। আমি সরি, একটু আগে সুমন ভাই বলে ফেলেছি, আসলে আলামিন ভাই হবে। তো আলামিন ভাই খুব সাহসী ছিলেন। উনি বিভিন্ন জায়গায় রাতের বেলা একা একা বসে বাঁশি বাজাতেন, একা একা চলাফেরা করতেন, কখনো ওনার ভয় লাগে না। কিন্তু ওই দিন ওনার সমস্ত শরীরে একটু ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার পরে ওনার শরীরে খুব ঠান্ডা অনুভূত হতে থাকে। উনি সেই দিন খুব ভয় পেয়েছিলেন। উনি আর সেখানে দেরি করেন না, উনি দ্রুত বাঁশি বাজানো বন্ধ করে বাসার দিকে ফিরে আসতে থাকেন। উনি যখন হেঁটে আসছিলেন আন্দিরঘাট থেকে, তখন ওনার মনে হচ্ছিল ওনার পেছনে কেউ একজন হেঁটে হেঁটে আসছে, কিন্তু উনি যখনই পেছন দিকে তাকান উনি কাউকে দেখতে পান না। এরকম একাধিকবার যখন মনে হচ্ছে যে পেছনে কেউ আসছে, কিন্তু তাকালে উনি কাউকে দেখতে পাননি। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরেও যখন উনি বাড়িতে ঢোকেন, ওনার মন স্পষ্ট উনি বুঝতে পারেন যে কিছু একটা জিনিস ওনার সাথে হেঁটে হেঁটে এসে ওনার বাড়িতেও ঢুকে পড়ে। উনি দ্রুত গোসল করে শুয়ে পড়েন। এরপরে কিছুদিন তেমন কোনো সমস্যা হয়নি। এই ঘটনার মাসখানেক পরে একটি ঘটনা ঘটে, সেটি আলামিন ভাইয়ের বাবা জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরের সাথে। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একদিন ওঠেন। ওঠার পর উনি যখন কলপারে যাবেন ওযু করার জন্য, তো ওনার রুমের থেকে একটু পাশেই ছিল ওনার শাশুড়ির ঘর, সুমন ভাইয়ের নানি শাশুড়ির ঘর আর কি। ঘরের মধ্যে ডিম লাইট জ্বলছিল। তো হঠাৎ মনে হয় যে ওনার শাশুড়ির খাটের পাশে বসে কেউ একজন ওনার শরীরে হাত বুলাচ্ছে। তো উনি চিন্তা করেন কে এটা। তো উনি আস্তে আস্তে ওই ঘরের জানালার দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর উনি বলেন যে কে। তখন ওনার দেখা একটি কালো রঙের ছায়ামূর্তি তার শাশুড়ির শরীরে হাত বুলানো বন্ধ করে আস্তে আস্তে জানালার দিকে এগিয়ে আসে। তখন উনি দেখেন যে এটির শরীরের আকৃতিটা মানুষের মতো, কিন্তু মাথাটা বিড়ালের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির সবাই জেগে ওঠে। তাকে জিজ্ঞাসা করা হয় যে কি দেখেছে। তাকে সেন্স থেকে ফেরানো হয় পানি ছিটিয়ে। তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি সব ঘটনা খুলে বলেন। এই ঘটনা যখন ওনার বাসায় ঘটে তখন সবাই আতঙ্কিত হয়ে যান যে কি হতে পারে। তখন সুমন ভাই বলে যে এই যে কিছুদিন আগে আমি তো বাঁশি বাজাতে গিয়েছিলাম, তখন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমার মনে হলো যে কোনো একটা জিনিস আমার সাথে বাসায় চলে এসেছে। পরবর্তীতে তারা একজন হুজুর ডেকে বাড়ি বন্ধ করান, কিন্তু আসলে কোনো লাভ হয়নি। যখন বিড়ালের মাথাওয়ালা ওই প্রাণীটি সুমন ভাইয়ের শ্বশুর দেখেন,
দেখার পর এই একই ছায়ামূর্তিটি উনি মাসখানেক পরে আবার দেখেন। হঠাৎ রাতের বেলা ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি খেয়াল করেন যে ওনার বিছানার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। উনি বলেন, কে? কোনো কথা বলে না। ওনার পাশে বেড সুইচ ছিল। যখনই বেড সুইচটা অন করেন এবং লাইট জ্বলে ওঠে, উনি দেখেন একটি মানুষের অবয়বের মতো, কিন্তু মাথাটা বিড়ালের মতো, এবং সেই বিড়ালের মাথাওয়ালা ওই ভয়ঙ্কর প্রাণীটি সুমন ভাইয়ের শ্বশুরকে দেখে হেসে ওঠে। সুমন ভাইয়ের শ্বশুর প্রচন্ড জোরে চিৎকার দেন এবং উনি তখন স্ট্রোক করেন। স্ট্রোক করার পরে উনি মাসখানেক জীবিত ছিলেন, তারপর উনি মারা যান। ঘটনাটি এখানেই শেষ নয়। উনি মারা যাওয়ার বছর খানেক পর আর একটা লোমহর্ষক ঘটনা ঘটে ওনার বাড়িতে। সুমন ভাইয়ের ওয়াইফ এবং তার বড় বোন, ওনারা ওই দিন ফ্লোরিং করছিলেন। খুব গরম পড়েছিল, এই জন্য চিন্তা করেন আজকে ফ্লোরিং করবেন। তো সুমন ভাইয়ের ওয়াইফ এবং ওয়াইফের বড় বোন ওনারা একসাথে ফ্লোরিং করছিলেন। খাটে ওনারা শোন নাই, নিচে শুয়েছিলেন। গভীর রাত্রে খচখচ শব্দে সুমন ভাইয়ের ওয়াইফের বড় বোনের ঘুম ভেঙে যায়। উনি লক্ষ্য করেন যে খাটের নিচে লম্বা কালো কি একটা যেন নড়াচড়া করছে। তো উনি চিন্তা করেন যে বিড়াল হবে নাকি, কিন্তু বিড়াল তো এত বড় হওয়ার কথা নয়। তখন পাশে থাকা ওনার বোনকে ডেকে ওঠায় যে, এই দেখ তো এটা কি। খাটের নিচে স্বাভাবিকভাবে অন্ধকার থাকার কথা, কিন্তু সেই অন্ধকারও ওনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে এই জিনিসটা কি। লিসেনার, এটা হচ্ছে সেই জিনিস যেটি সুমন ভাইয়ের শ্বশুর 2 বার দেখেছিলেন। এবং অদ্ভুত ব্যাপার, ওনারা 2 বোন যখন দেখেন যে ওই বিড়ালের মাথাওয়ালা ওই প্রাণীটি শাড়ি পরা ছিল এবং তাদের কপালে একটি টিপ ছিল, ওনারা এই দৃশ্য দেখে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন। আশেপাশের রুম থেকে লোক চলে আসে। আসার পরে বলে, কি হয়েছে? তখন ঘটনাটা খুলে বলেন। এরপর একজন হুজুরকে নিয়ে আসা হয় যে আসলে এরকম বারবার কেন ঘটছে আমাদের পরিবারে। তখন হুজুর বলেন যে 1975 সালে যখন আলামিন ভাইয়ের বাবা মানে শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর যখন ওই গোল্লামারি ব্রিজের কাছে ওই ভয়ঙ্কর মূর্তিটি দেখেছিলেন, ওই মূর্তিটাই ওনার সাথে পরবর্তীতে ওনার বাড়িতে চলে আসে। আসার পর তেমন কোনো ক্ষতি সে করেনি। কিন্তু 2005 সালের দিকে আলামিন ভাই যখন শ্মশানে বাঁশি বাজাতে যান, শ্মশানের কাছে আন্দিরঘাট নামক জায়গায়, তো সেখান থেকে এই বিড়ালের মাথাওয়ালা মানুষের দেহধারী একটি প্রাণী চলে আসে এবং আসার পরে আগের যেই ভয়ঙ্কর জিনটি ছিল তার সাথে মিলে তারা এখানে স্থায়ীভাবে আসন গেড়েছে, বসবাস শুরু করেছে এবং এই বাড়িতে তারা তাদের রাজত্ব কায়েম করার জন্য এই বাড়ির লোকদেরকে ভয় দেখাচ্ছে। প্রিয় লিসেনার্স, এখনো ছোটখাটো ঘটনা ঘটে যাচ্ছে, যদিও তারা অনেক চেষ্টা করেছে এটি বন্ধ করার জন্য, অনেকটা কমেছে, কিন্তু এখনো ছোটখাটো ঘটনা শেখ জাহিদুল ইসলাম সুমন ভাই শ্বশুর বাড়িতে ঘটে চলছে। এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ। ঘটনাটি ঘটে চট্টগ্রামের একটা এলাকায়। আমার এক আত্মীয়ের উপর মূলত কালো জাদু করা হয়েছিল। তিনি সম্পর্কে আমার নানা হন। 2006 সালের দিকের ঘটনা। আমার ওই নানা ছিলেন খুবই ধনী একজন মানুষ। তার ছিলেন 3 ভাই এবং 2 বোন। আমার সেই নানা ছিলেন সবার বড়। ভাইয়া, আমি এখন আমার সেই নানান ভাষাতেই ঘটনাটি বলছি। আমার নাম মোহাম্মদ হাকিম আলী। আমার বাবা মারা যান 2005 সালে। বাবা মারা যাওয়ার আগে তার ধন সম্পদ আমাদেরকে
ভাগ করে দিয়ে যেতে পারেননি। বাবার মারা যাওয়ার পরে আমরা ভাইয়েরা এবং বোনেরা মিলে একটা আলোচনা করি যে কয়দিন পরে মায়ের কাছ থেকে আমরা আমাদের সম্পত্তি বুঝে নেব। সিদ্ধান্ত অনুযায়ী কিছুদিন পরে মায়ের উপস্থিতিতে আমরা আমাদের সম্পত্তি পেয়ে যাই। 3 ভাইয়ের তুলনায় আমার আর্থিক অবস্থা একটু ভালো ছিল, তাই সব দিক থেকে আমার সম্পদের পরিমাণ সবার তুলনায় বেশি ছিল। সবকিছু খুব ভালো চলছিল, যে যার মতো জীবন অতিবাহিত করছিল। কিন্তু হঠাৎ করেই বেশ কিছুদিন পরে একটা সমস্যা শুরু হয়। একদিন আমার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। প্রথম 2 দিন হালকা শরীর খারাপ ছিল, কিন্তু তারপর থেকে প্রচন্ড জ্বর, বমি এবং মাথা ব্যথা শুরু হয়। তাছাড়াও মাঝে মাঝে অনুভব করতাম কেউ যেন আমার চুল ধরে অনেক জোরে টান দিচ্ছে হঠাৎ করেই। এছাড়াও আমার পুরো শরীরে কেউ বেত দিয়ে আঘাত করলে যেমন দাগ বসে যায় তেমন দাগ দেখা যেত, অথচ কেউ আমাকে মারতই না। খুব ব্যথা লাগত। দিন দিন শরীরের অবনতি হচ্ছিল। আমার পরিবার প্রথমে ভেবেছিল যে এটা হয়তো তেমন গুরুতর কিছু না। খুব ব্যথা লাগত, কিন্তু আমার অবস্থা বেশি খারাপ হওয়ায় তারা একজন কবিরাজকে ডেকে আনা হয়। কিন্তু কবিরাজ এসে তেমন কোনো সুবিধা করতে পারেননি। কবিরাজ বলল খুব বাজেভাবে নাকি আমার উপরে বান মারা হয়েছে, অর্থাৎ কালো জাদু করা হয়েছে। কবিরাজ বলল আমার পক্ষে এর প্রতিকার করা সম্ভব না, আপনারা কোনো ভালো আলেম অথবা ভালো কোনো কবিরাজের পরামর্শ নেবেন। এরপর আবারও এক জায়গা থেকে একজন কবিরাজ আনা হলো। এই কবিরাজ খুব ভালো এবং প্রশংসনীয় ছিলেন। তিনি আমার বাড়িতে ঢুকেই বললেন, আপনারা অনেক দেরি করে ফেলেছেন, রোগীকে বাঁচানো এখন কষ্টকর। এরপর কবিরাজ আমার পাশে বসলেন এবং বললেন, কেউ আপনার উপরে একটা জিন চালান করেছে। জিনটা প্রতি পদক্ষেপে আপনাকে কষ্ট দিচ্ছে। আপনার কোনো কাছের মানুষই এই কাজ করেছে। কবিরাজের কাছে জিজ্ঞাসা করা হলো যে কে এই কাজটা করতে পারে, কিন্তু কবিরাজ কিচ্ছু বলতে পারেননি। কবিরাজ তারপর চলে যান। এরপর আমার বড় ছেলে জহির বুদ্ধি করে তার 3 জন বন্ধুকে নিয়ে আমার মেজ ভাই এবং সেজ ভাই এই 2 জনের উপরে নজর রাখতে শুরু করে, এবং আমার আরো 2 চাচাতো ভাইয়ের উপরও নজর রাখা হয়। কাছের মানুষ বলতে গেলে এরাই ছিল আমার। তাছাড়া আমার 2 বোন থাকতো অনেক। ওদের 2 জনকেই সন্দেহের কাতারে রাখেনি, কারণ আমার 2 বোন সবসময় আমার ভালো চেয়ে এসেছে। যাই হোক, প্রায় 1 সপ্তাহ নজরদারিতে রাখার পরও কারোর বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে আমার অবস্থা আরো খারাপ হতে থাকে। আমার পুরো শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম, মৃত্যুর সাথে লড়াই করছিলাম। একদিন যেটা হলো, জহির লক্ষ্য করল যে তার মেজ চাচা অর্থাৎ আমার মেজ ভাই অনেক গভীর রাতে বাসা থেকে বের হচ্ছে। জহির তখন তার পিছু করতে করতে জহির দেখল আমার মেজ ভাই, যার নাম ইয়াকুব, সে আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা পরিত্যক্ত বাড়ির দিকে যাচ্ছে। বাড়িটা ছিল বেশ বড় এবং খুব নির্জন একটা জায়গায়। জহির দেখল তার চাচা ইয়াকুব ওই বাড়ির ভেতরে ঢুকে গেল। জহিরও তার পেছন পেছন ওই বাড়ির ভেতর ঢুকল। জহির দেখল তার চাচা ইয়াকুব একটা ঘরের মধ্যে ঢুকে গেল। এরপর জহির যা দেখল সেটা দেখে ও কোনো মতেই মারতে পারছিল না। জহির দেখল ওর চাচা এবং একটা তান্ত্রিক টাইপের লোক 2 জন মিলে আমার ব্যাপারে কথা বলছে। জহির দেখল ওই ঘরের ভেতরে 4 জায়গায় আগুন জ্বলছে। এছাড়াও কোনো মানুষের কয়েকটা কঙ্কাল, হাড় এবং কয়েকটা ছোট পুতুল ঘরের মধ্যে পড়ে আছে। এছাড়াও আরো একটা অবাক করা ব্যাপার ছিল, সেটা হলো জহির দেখল সেই তান্ত্রিক এবং তার চাচা ইয়াকুব একটা অদৃশ্য কিছুর সাথে কথা বলছে। এই দৃশ্য দেখে তার বুঝতে বাকি রইল না যে এটা আমার মেজ চাচার কাজ। জহির তখন সেখান থেকে বাড়ি চলে আসে। পরের দিন ওই কবিরাজকে আবার ডেকে আনা হয়। তারপর কবিরাজ সবকিছু খুলে বললে তিনি বলেন, আপনাকে সুস্থ করা খুব কঠিন, কিন্তু আমি একটা চেষ্টা করব, দেখেই কিছু করা যায় কিনা। এরপর কবিরাজ আল্লাহর দোয়া কালাম পড়া শুরু করল। অনেক জোরে জোরে উচ্চ কণ্ঠে কোরআনের বিভিন্ন সূরা পাঠ করছিল এবং 1 গ্লাস পানির মধ্যে ফু দিচ্ছিল। প্রায় 10 মিনিট যাবত এভাবে কোরআন পাঠ করার পরে কবিরাজ আমার শরীরে সেই পানির থেকে হাতে পানি নিয়ে
আমার গায়ে ছিটিয়ে দিলেন। তারপর তিনি মনে মনে কিছু একটা পড়ে ওই শয়তান জিনের উদ্দেশ্যে একটা জোরে ফু দিলেন। তারপর কবিরাজ বললেন, আপনার মেজ ভাই আপনাকে অনেক হিংসা করে, আপনার এত ধন সম্পদ উনি মেনে নিতে পারেননি, তাই তিনি আপনার উপরে কালো জাদু করেছেন, আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করেছেন। কিন্তু এর ফল ভালো হবে না। আপনার শরীরে যে পানি ছিটিয়ে দিলাম এটার কারণে ওই জিন আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমি ওই জিনের উদ্দেশ্যে একটা মন্ত্র পড়ে দিয়েছি, যার ফলে ওই জিন এখন আপনার মেজ ভাইয়ের কোনো একটা ক্ষতি করতে পারে। কবিরাজ বললেন, আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি আপনাকে সুস্থ করার, আল্লাহ সহায় হলে সুস্থ হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আপনার শরীরে এখন যা অবস্থা, তাতে ভবিষ্যতে কি হবে তা নিশ্চিত করে কথা বলাটা কঠিন। এরপর কবিরাজ আমাদেরকে বিদায় জানিয়ে চলে যান এবং আমাদেরকে বলে গেলেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। এরপর থেকে ধীরে ধীরে আল্লাহর রহমতে আমি সুস্থ হতে শুরু করি। প্রায় 2 মাস লাগে আমার সুস্থ হতে। এক কথায় বলতে গেলে মরতে মরতে আমি বেঁচে গেছি। তারপর আমি ভাবলাম যে ইয়াকুবের বিরুদ্ধে আমি কিছু একটা করব, কিন্তু দিন শেষে ইয়াকুব আমার আপন ভাই, আমি ওকে কিছুই বলিনি। কিন্তু কবিরাজের কথাটা কিভাবে যেন সত্যি হয়ে গেল। সত্যি সত্যি আমার মেজ ভাই ইয়াকুবের খুব বড় একটা ক্ষতি হয়েছিল। সেটা হলো, আমি সুস্থ হওয়ার 4 দিন পর এক রাতে ইয়াকুবের গরুর গোয়ালে আগুন লাগে এবং ইয়াকুবের 2টি গরু এবং 2টি ছাগল, শুধুমাত্র একটা গরু বেঁচে গিয়েছিল। বাকি 2টা ছাগল আর একটা গরু আগুনে পুড়ে মারা গিয়েছিল। এরপর থেকে আমি সুস্থতার সাথে জীবনযাপন করছি, কিন্তু ইয়াকুবের ক্ষতিটা আমার কাছে খুব কষ্টের ছিল। আসসালামু আলাইকুম, আমি রূপম। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমাদের বাসা কেন্দ্রিক। আমরা নিজেদের থাকার জন্য সাভারে কিছু পরিমাণ জমি কিনি। আমার আব্বু 5তলা ফাউন্ডেশন দিয়ে 3তলা বাড়ি কমপ্লিট করে। আমরা স্থায়ীভাবে ওখানে বসবাস করা শুরু করি। ঘটনাটা মূলত আমাদের সবার সাথেই ঘটে। প্রথমে ঘটে আমার সাথে। আমরা বাড়িতে ওঠার পর কয়েক মাস ভালোই দিন কাটছিল। তবে একদিন রাতে আমি শুয়ে আছি, ঘুম আসবে আসবে এমন অবস্থা, হঠাৎ করেই একটা ক্যাচ ক্যাচ শব্দ হতে থাকে। জানালা বন্ধ হবার খোলার, জানালা বরাবর। আমার ঘুম ভেঙে গেলে আমি উঠে দেখি আমার জানালা একটা হাত আসছে। আসলে এটা হাতও না, কেমন একটা ধোঁয়াশে হাত, ধোঁয়াশাওয়ালা, ধোঁয়াটে আমার জানালার এই পাশ থেকে ও পাশে নখ দিয়ে আঁচড় মারতে মারতে যাচ্ছে। আর তার সেই নখের জন্যই জানালার থাই গ্লাস থেকে ক্যাচ ক্যাচ শব্দ আসছিল। আমি দেখার জন্য উঠি। যখন আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করি, তখন মনে হলো একটা লাল আভা আমার ঘরের কার্নিশের উপরে এসে বসলো। ছোট্ট একটা আলো, একদম লাল দেখে মনে হয় যে ওই জায়গাটা কাভার করে রেখেছে একটা ডিম লাইটের মতো। আর তার চারপাশে চক্কর কাটছে 2টা অবয়ব। মনে হচ্ছে তারা সেই লাল আলোটাকে পাহারা দিচ্ছে। আর কেমন যেন একটা কুটকুট শব্দ আসছে, মনে হচ্ছে কোনো ইঁদুর জাতীয় কিছু আমার ঘরে প্রবেশ করে কিছু একটা খাচ্ছে। শব্দের সাথে সাথে সেই অবয়ব দেয় চক্কর দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আম্মাকে ডাকি, আমার পাশে ঘুমাতে বলি। সেদিন রাতের মতো আমি ঘুমিয়ে পড়লাম। আগের রাতে যেমন ইঁদুরের কুটকুট শব্দ হচ্ছিল, সেই শব্দটা পুনরায় হচ্ছে। গত রাতে ভয় পাওয়ার পর এই বিষয়টা আম্মাকে আমি বলিনি। আমি কোনোভাবে চোখ বন্ধ করে রাখছিলাম যাতে শব্দটা আমার কানে না এসে পৌঁছায়, আমাকে যেন নতুন করে আরো কিছু দেখতে না হয়। কিন্তু চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার এখন ওঠা দরকার। এক পর্যায়ে আমি বিছানা ছেড়ে উঠলাম। আমার বিছানার সাথেই আবার একটা থাই গ্লাস আছে, জানালার থাই গ্লাস লাগানো। জানালা না খুলে আমি থাই গ্লাস দিয়ে দেখছিলাম। জানালা দিয়ে আবার আমাদের মেইন গেটটা দেখা যায়। গেটের সামনে এখানে আমি দেখলাম একটা অদৃশ্য কিছু। আমার পক্ষে এটা অদৃশ্য কিছুটা দেখি আমি, যেটা আমার পক্ষে মেনে নেওয়া দুঃখজনক ছিল। আগের দিন রাতে কার্নিশের উপর যে 2টা অবয়ব ছিল, সেই 2টা অবয়বই। তারা 2জনই আমাদের মেইন গেটের ওখানে। তবে একজন শুয়ে আছে আর একজন ইটের ওপর। বাড়ি করার সময় কিছু ইট আর কংক্রিট ছিল যাতে রাস্তাটা শক্ত হয়, এই জন্য আমরা ফেলে রেখেছিলাম। সেই কংক্রিটের উপর একটা অবয়ব শুয়ে আছে, আর একটা অবয়ব ওর হাতে একটা বড় ইট। আমি যখন তাদের দিকে তাকাই, সেই মুহূর্তে সেই অবয়বটা কয়েক সেকেন্ডের মধ্যে এসে যেখানে দাঁড়িয়েছিল সেখানে শুয়ে থাকা অবয়বটার মাথার উপর জাস্ট একটা বাড়ি দিল। একটানা একসাথে অনেকগুলো বাড়ি দিতেই থাকলো। মনে হলো এটা মানুষের মাথা না, একেবারে সেই শুয়ে থাকা অবয়বটার মাথা থেতলে গেল।
মনে হচ্ছে চারিদিকে রক্ত ছিটিয়ে আছে। রাতের বেলায় যেটা দেখলাম একদম স্পষ্ট দেখলাম, একদম চোখের সামনে। আমি তখন ওদিন রাতে বেশ ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর আমি নিচে নেমে চিৎকার দিই, আম্মাকে ডাকি আর বলতে থাকি, আম্মা এরকম এরকম আমার ভয় করছে, তুমি গেটটা খোলো। আমরা ফ্যামিলি মেম্বার মোটামুটি 5 জন ছিলাম। আমার চিৎকার শুনে আমার আব্বা, আম্মা, আমার বড় ভাই গেট খুলে বের হয়। আমরা সকলে মিলে রুম থেকে বের হয়ে গেট খুলে লাইট দিয়ে চারপাশ দেখি। আমাদের এই দিকটা আবার অনেকটা ফাঁকা জায়গা, তাই রাতের বেলা চারদিকে ফাঁকা দেখলাম, আর সবকিছুই ঠিক আছে, একদম নর্মাল। আমার এমন অবস্থা দেখে আম্মা আব্বা বুঝছিল যে আমি অনেক ভয় পেয়েছি। সেদিন রাতে আম্মা আমার সাথে ঘুমালো। আম্মা সেদিন ফজরের নামাজের জন্য উঠেছে, আমি তখনও ঘুমে। আর আম্মা ফজরের নামাজের একটু আগে উঠেছে। তো আমাদের বাড়ির সামনে কিছু সবজি লাগানো আছে, বাগানের মতো আর কি। সেখানে একটা কল আছে। আম্মা দরজা খুলে সেখানে অজু করার জন্য যায়। আম্মা দেখে আমাদের বাড়ির পেছনে যে তেঁতুল গাছটা আছে সেখানে 2-3 জন লোক উঠে বসে আছে। তা আমাদের বাড়ির উচ্চতা থেকে তেঁতুল গাছের উচ্চতা অনেক বেশি। আমার আম্মা দেখে 2-3টা মানুষ যখন গাছে ওঠে, গাছ ধরে ধরে ঝাঁকানি দিলে যেমন শব্দ হয়, খুব সজোরে সেখানে কেউ তেঁতুল গাছটা ঝাঁকি দিচ্ছে। আম্মা জোরে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কে রে? আমার চিন্তা করেছিল আসলে কোনো চোর হয়তো বা কিছু একটা। আর চোর থাকাটা খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের বাড়িটা ফাঁকা জায়গা ছিল। যখন আম্মা জিজ্ঞেস করলো কে কে, তখন কোনো উত্তর নাই, শুধু কয়েকটা সেকেন্ড ঝাঁকি দিয়েই সব স্টপ হয়ে গেল। আম্মা তাড়াতাড়ি কাজ শেষ করে ওনার রুমের ভেতর চলে যায়। ঘরে এসে ওনার নামাজ কালাম পড়লো। পরে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করলো, আমি সবকিছু বললাম। পরে আম্মা হয়তো বুঝলো যেহেতু ফাঁকা জায়গা অনেকদিন ধরে পড়া ছিল, পরিত্যক্তই ছিল, প্লট করে বিক্রি করা হয়েছে। সেদিন দুপুরবেলা আমি আর আমার আম্মা এক কাজ করছিলাম। কাজ করার এক পর্যায়ে দুপুরবেলা আমাদের বাসায় 2টা লোক আসে। একদম ভর দুপুরে 2টা লোক আসে আমাদের বাসায় এসে মেইন গেট ধরে 2টা লোক ঠক ঠক শব্দ করে ডাক দেয়। তা আমার রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? পরে ওনারা বলে যে আমাদেরকে একটু পানি দেওয়া যাবে, আমরা অনেক দূর থেকে আসছি। আম্মা ভয় পাচ্ছিল, যেহেতু দিনের বেলা দুপুর টাইম, ভাবলো কে নাকি আসলো। ভাইয়াও বাসায় নেই, আব্বু বাসায় নেই। এই লোকগুলো এক পর্যায়ে বলতে থাকলো যে পৃষ্ঠাগুলো বাড়ির ভেতরে না রাখলে কি হতো না, এরকম যুবতী মেয়ে, আর এমন যুবতী মেয়ে নিয়ে কেউ কেউ এরকম জায়গায় আসে, দেখেন কি করবেন আপনারা, না হলে সামনে কিন্তু বিপদ আছে। আম্মা চেঁচিয়ে উঠলো, কিসের বিপদ? কে আপনারা? কি বলছেন? কিসের পৃষ্ঠা, কিসের খাতা? আম্মার কথা না বাড়িয়ে বলল, পানি খেলে খান, না হলে চলে যান। ওনারা কিছু না বলে হাসতে হাসতে চলে গেল। পরে আম্মা চিন্তা করলো, 2টা মানুষ আসলো, কিসের কাগজের কথা বললো, কিসের পৃষ্ঠার কথা বললো। মেয়েটা রুমে এমন আজে বাজে জিনিস দেখে। আসলে আম্মা একটা বিষয় জানতো না। আমাদের বাসা করার পর আমার রুমে কয়েকটা ছবি আর কিছু সংকেত আঁকা কাগজ পেয়েছিলাম, যেগুলো দেখে মোটামুটি মনে হচ্ছিল এগুলা তাবিজ বা কোনো কিছু করা আগেই হয়েছিল। আর আমার রুমে আমি একদিন হঠাৎ করে সেই কাগজের ছবিগুলা পাই। আমি ভয় আর কাউকে দেখাই না, আমি আমার পড়ার ড্রয়ারে রেখে দিই। আম্মা আর এটা জানতো না। আমি যে আগে ছবি আর খাতা পৃষ্ঠা এসব বিষয় দেখেছি সেটা আম্মা জানতো না। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পেছনে মণ্ডলদের কবর বা সমাধিস্থল আছে, যেহেতু তারা হিন্দু ধর্মাবলম্বীর। ওই সমাধিটা হচ্ছে রাস্তার পাশে, পাকা রাস্তার এক পাশে। ওই সমাধিটা জঙ্গলের মতো হয়ে আছে, অনেকদিন পরিষ্কার করা হয় না। তা আমার বড় ভাই সেদিন সন্ধ্যার দিকে সেই রাস্তা দিয়ে বাড়ি আসছিল। আমরা যেখানে জায়গা কিনেছি, সন্ধ্যা হলে সেই জায়গাটা একদম নীরব হয়ে ফাঁকা হয়ে যায়। ওর সাথে ফোন ছিল, তো সেই ফোনের লাইটটা ধরে বাড়ি আসছিল। যখন ওই সেই সমাধির রাস্তা ধরে আসলো, ঠিক তখনই ওর ফোনের লাইটটা জাস্ট অফ হয়ে যায়। লাইট জ্বালানো ছিল, তাছাড়া ওর ফোনে কোনো সমস্যা ছিল না যে হুট করে অফ হয়ে যাবে। নর্মাল চাইনিজ ফোন হলে হ্যাং করে, কিন্তু ওর ফোনটা এমনিতেই কখনো হ্যাং করে নাই, আর হ্যাং করার কথাও না। ভালো কোম্পানির ফোন ছিল, আইফোন ছিল। হুট করে ফোনটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরপরই ও ভীষণ ভয় পায়, আর তখনই খচখচ একটা শব্দ বাম পাশ থেকে ওর কানে আসে। সমাধিটার ওখান থেকে কেমন একটা শব্দ আসছিল, খসখস, মানে জঙ্গল পাড়ানোর সময় যেরকম শব্দ আসে ওরকম। আর ওগুলো ইচ্ছা মতো চেঁচাতে শুরু করলো ওখান থেকে। আমাদের বাসাটা বেশি দূরে না। ভাই জোরে জোরে চিৎকার দিতে থাকলো। তাছাড়া ভাই আর একটা বিষয় লক্ষ্য করলো, কুকুরগুলো নর্মাল সাইজের না, ওখানে একটা কুকুর আসে নর্মাল সাইজের থেকে খুব বেশি বড়। আমার ভাইয়ের তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাড়াতে না পারে জোরে চিৎকার দিয়ে আমাদের ডাকাডাকি করছিল। যখন এমন ভাবে ভাই আমাদের ডাকছিল, ঠিক তখনই ওর গায়ে কেউ গরুর গোবর ছুঁড়ে মারে। ওইদিকে অনেকেই গরু পালে, আর আমার ভাইয়ের শরীরে অনেকগুলো গোবর ছুঁড়ে মারলো কে জানি।
গোবরগুলো ছুঁড়ে মারার সাথে সাথে কুকুরগুলো উল্টো দিকে দৌড় দিল। সেই সাথে আমার ভাইও একটা দৌড় দেয়। দৌড় দিয়ে বাসার সামনে এসে অনেক জোরে জোরে গেট ধাক্কা দিতে থাকে। তো আমার গেট খুলে, গেট খোলার পর ভেতরে আসে। ভেতরে আসার পর আমার দেখা যায় সারা শরীরে গোবর দেওয়া। আমার জিজ্ঞেস শরীরে গোবর করতে আসলো। তো ভাইয়া খুব অস্থির ফিল করছিল। ভাইয়া বলতে থাকে, আমার খুব ভয় লাগছে, আগে আমাকে পরিষ্কার করো, গোসল করার পর গোসল করব। তো গোসল করার পর ভাইয়া আম্মাকে আর আমাকে সবকিছু বলে। আমরা শুনে ভয় পেয়ে যাই। আম্মা বুঝলো যে আমার সাথেও ঘটনা ঘটছে, ভাইয়ার সাথেও ঘটলো। আম্মা আব্বুকে ফোন দিল, ফোন দিয়ে সব বললো, আর বললো বাসায় আসার সময় যেন হুজুরের সাথে দেখা করে আসে। আমার আব্বু আবার যখন তখন বেশ অনেক রাত করে বাসায় আসে। আর আব্বু যখন বাসায় আসে তখন এই দিকের মন্ডল পাড়ার আরো 2-3 জন ওনার সাথে আসে। এখানে হিন্দু পরিবার যারা আছে তারা অনেকেই রাত করে বাড়ি ফেরে। আর আসার সময় আব্বুর সাথে দেখা হয়ে যায়, আর ওনার সকলে মিলে একসাথে আসে। আমার আব্বুই মূলত সবার শেষে বাসায় আসে। আব্বু এসে বলে, তোমরা কি সব দেখছো, নাচ দেখছো? যাই হোক, আমি হুজুরের সাথে সব বলছি। হুজুর বলল যে কালকে ওদের নিয়ে যেতে, আমি তো সকালে কাজে চলে যাব, ওদেরকে নিয়ে গেলে হুজুর ওদেরকে ঝাড়ফুঁক করে দেবে। বাড়ির সবাই যেহেতু ঘটনা ঘটছে, তাই সন্ধ্যার সময় একটু নার্ভাসই ছিলাম। আমার বড় ভাই আমার পাশের রুমে থাকে। সেদিন রাতে ভাইয়া তার রুমে শুয়েছিল। আমাদের নিচে আর নিচে আবার 4টা রুম। একটা রুম হচ্ছে গেস্টদের জন্য রাখা, 2টা রুম সবসময় ব্যবহার করার জন্য, আর একটা হচ্ছে কিচেনের জন্য। আর বাকি যে রুমটা আছে সেটা আব্বুর কাছে কিছু কাজের জিনিসপত্র রাখা। তো ড্রয়িং রুমের মাঝখানে যে স্পেসটা ফাঁকা, ওখানে ডাইনিং টেবিলটা রাখা। অনেক রাতে আম্মা কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিল। ওই দিন কাঁচা মাংস ফ্রিজ থেকে বের করলে যেমন ঠান্ডা একটা গন্ধ আসে, ঠিক এরকম একটা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল। তা আম্মু আব্বুর রুমের যে সাথে ডাইনিং রুমটা আছে, তা আম্মু প্রথমে ওঠে। রুমে দরজা লাগানো ছিল না, পর্দা দেওয়া ছিল। আম্মু দেখে ফ্রিজের ডিপটা খোলা। আম্মু ভাবলো কি ব্যাপার, ফ্রিজের ডিপ খোলা কেন? আম্মু ভাবছে আমরা আবার কিছু কিনলাম কিনা বা নিলাম কিনা। আমার আবার একটা পছন্দের জিনিস হচ্ছে, আমি খুব আইসক্রিম পছন্দ করি। বাসায় সবসময় আব্বু আইসক্রিম রাখার চেষ্টা করে। তা আম্মু ভাবলো আমি আইসক্রিম খেলাম কিনা, যার জন্য হয়তো আমি ভুলে ফ্রিজের দরজা খুলে রেখেছি। আম্মু গিয়ে দেখার চেষ্টা করে এরকম কাঁচা মাংসের গন্ধ ফ্রিজ থেকে আসছে কেন। তা আম্মু ভাবলো হয়তো ফ্রিজটা ভালোভাবে লাগানো হয় নাই, যার জন্য এমন গন্ধটা আসছে। আম্মা ফ্রিজের কাছে গেল দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য। উনি গিয়ে দেখে ফ্রিজের সাইডে যে ফাঁকা জায়গাটা, ওখানে কিছু একটা বসা, আর সেটার মাথার উপর আরেকজন বসা। একজনের কাঁধের উপর একজন উঠে বসলে যেরকম, ওখানে প্রথমজন ওনার উপরে কাঁধে আরেকজন বসা, আর হাতে একটা পলিথিন। হয়তো আমাদের ফ্রিজের ভেতর থেকে কোনো মাছ বা মাংস নিয়েছে, আম্মা সঠিক দেখেনি। একজন বসে আছে আর একজন সেই পলিথিনে হাত ঢুকিয়ে খাচ্ছে। একজন খাচ্ছে, একজনকে যেন দিচ্ছে। এরকম অদ্ভুত ব্যাপার দেখে আম্মা চোর চোর বলে চিৎকার দেওয়া শুরু করে। আম্মুর চিৎকার দেখে 2টা অভাব জাস্ট মুহূর্তের মধ্যে যেগুলো হাত দিয়েছিল সেগুলো ফেলে জানালা ভেদ করে বের হয়ে গেল। মনে হলো জাস্ট কোনো বাতাস দৌড় দিয়ে আম্মুকে পাস করে চলে গেল। আম্মুর চিল্লানো শুনে আব্বু আসলো, এসে লাইট জ্বালানোর পর আমরা আসলাম। আমরা আসার পর দেখতে পাই আমাদের মাছের একটা প্যাকেট ছিল, যেটা আব্বু কয়েকদিন আগে 2-3 দিন হবে, শীতকাল ছিল, আমাদের এখানে মেলা হচ্ছিল। ওই মেলা থেকে আব্বু কিছু বোয়াল মাছ নিয়ে আসছিল। ওই মাছগুলো আম্মা পিস পিস করে রেখেছিল, ওগুলাই ওরা জাস্ট অর্ধেক খেয়েছে। এটা আব্বুকে দেখানোর পর আব্বু বেশ ভয় পায়। ওই দিন আমরা কেউ আলাদা ঘুমাই না, ভাইয়াও অনেক ভয় পাচ্ছিল। তাই ভাইয়া আব্বুর সাথে ঘুমায় আর আমি আম্মুর সাথে ঘুমাই। ওই ঘটনা ঘটার পর আমরা সবাই যার যার মতো করে ঘুমিয়ে যাই। সেদিন ফজর নামাজের আগে আমাদের বাড়ির গেটে এত জোরে জোরে সাউন্ড করা হচ্ছিল যেন কেউ গেট রাগ নিয়ে ধাক্কা দিলে যেমন শব্দ হয়, ওইরকম ভাবে শব্দ হচ্ছে। আব্বু আর ভাইয়া যেহেতু নিচতলায় শুয়েছিল, তারা 2জনই বের হয়ে আমাদের যে গেটের লকটা ছিল সেই লকটা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে আসলে কে ওখানে। আর তাছাড়া ভেতর থেকে কয়েকবার বলা হয়েছে কেউ কোনো সারা শব্দ করেনি। তাই আব্বু যখন গেট দিয়ে তাকায় দেখার জন্য, তখন আব্বু দেখে সেই গেটের লক দিয়ে কেউ একজন আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু আর ভাইয়া দেখলো তেঁতুল গাছটা যেখানে বসে আছে সেখানে 2জন বসে বসে হাঁটছে। তো আমরা যেরকম শেপ দেখেছি ঠিক ওরকম 2জন বসে বসে খুব শব্দ করে হাসাহাসি করছে। যে শব্দ শুনে আমার আব্বুর অলরেডি বুকে ব্যথা শুরু হয়ে যায়। আমার আব্বু এখানে স্ট্রোক করে বসে। স্ট্রোক করার পরে ভাইয়া যখন জোরে চিৎকারে, তখন আমরা নিচে নেমে আসি। আমরা নিচে আসার পর ফজরের আজান হয়ে যায়। এর মধ্যে আমার আব্বু বুকের ব্যথায় অনেক কাঁদতে থাকে, মানে হার্ট অ্যাটাক করে। আমরা স্থানীয় এক মেডিকেলে নিয়ে যাই। নেওয়ার পর ওখানে ডক্টর বলে আমার আব্বু একটা ছোট মাইনর অ্যাটাক করেছে হার্টের। তারপর ভালোই ইনজুরি হয়।
ডক্টর ট্রিটমেন্ট করে। 2 দিন পর আমার আব্বু হাসপাতাল থেকে বাসায় আসে। হাসপাতাল থেকে বাসায় আসার পর আমার হুজুরকে সবকিছু জানাই। পরে হুজুর বাসায় নিয়ে আসি। আনার পর হুজুর বললে একটা মিলাদ দেন, যেহেতু নতুন বাড়ি করেছেন। পরে আমরা ভাবলাম যে আসলে ঠিকই, তো নতুন বাড়ি করেছে, তো আমাদের এখানে তো কোনো মিলাদ দেওয়া হয়নি, দোয়া পড়া হয়নি। বাড়ি করার শুরুতে দিয়েছিলাম, ওঠার পরে তো আর দেওয়া হয়নি। পরে পুরো বাসাটা পরিষ্কার করে আমরা মিলাদ দিলাম। পরের দিন আমার আব্বু মোটামুটি সুস্থ। সেদিন হুজুর যাওয়ার সময় বলল যে আমি এখন যাচ্ছি, যাওয়ার সময় গেটে কিছু একটা দিয়ে যাব। উনি আসলে গেটের বাইরে কোনো একটা কাগজ ঝুলিয়ে দিয়ে গেছিল, কিছু একটা লিখে। সেটা দিয়ে যাওয়ার পর সেদিন রাতে আমরা খাওয়া দাওয়ার পর তেমন রাতও না, 12টা কি 12:30 বাজে হয়তো। এই এলাকায় আসার পর আমরা তেমন রাত জাগতাম না, তো আমাদের একটু তাড়াতাড়ি ঘুমানো হয়। আর চারপাশটা যেহেতু নিস্তব্ধ, তাই রাত তেমন জাগা হয় না। আমরা 12টা কি 12:30 বাজে, আমরা সকলে সজাগ, সবাই কথা বলছিলাম। এর মধ্যে বাইরে প্রচন্ড ঝড় বাতাস শুরু হয়। আমরা সবাই সবার মুখের দিকে তাকালাম। এত রাতে ঝড় তুফান কোত্থেকে আসবে, তাও এই শীতের মধ্যে? আর ঠান্ডার মধ্যে তো ঝড় তুফান আসার প্রশ্নই আসে না। মনে হচ্ছে বালুর বা মাটির ঝড় হচ্ছে। আমার রুমের যে ব্যালকনি ছিল, সেই ব্যালকনি দিয়ে ভাইয়া চারপাশে তাকায়। এত ঘটনা ঘটার পর ভাইয়া আর একা সাহসে কুলায় না নিচে যাওয়ার জন্য। ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম গাছগুলোতে মনে হচ্ছে কতগুলো বাদুর ঝুলে আছে। তবে বাদুরের সাইজগুলো দেখে মনে হচ্ছে বানরের মতো। প্রত্যেকটা বাঁশ ঝাড়ের ভিতরে এমন ভাবে বাদুর ঝুলে আছে, আর ওগুলো এত জোরে নাড়াচাড়া করছে মনে হচ্ছে একটার একটার সাথে বাড়ি খাচ্ছে। আর আমরা 4 জনই দেখলাম। এটা দেখার পর তো আমাদের ভয় অবস্থা খারাপ। এটা দেখার পর সবাই আতঙ্কে। আশেপাশে 2-জনকে কল করা হলে তারা রেসপন্স করলো না, আর এত রাতে কেউ আসতেও চাচ্ছিল না। আমাদের আশেপাশে তেমন প্রতিবেশীও নেই। আমাদের বাসার পাশে একটাই প্রতিবেশী, একটু অন্যরকম, বলতে গেলে হিংসুটে টাইপের। আমরা তখন সেই অবস্থায় কি করব, কি করা উচিত কোনো কিছু বুঝতে না পেরে জোরে জোরে সাউন্ড বক্সে সূরা ছেড়ে দিই, আর দোয়া যা পারি আমরা পড়তে শুরু করি। আধা ঘন্টা 40 মিনিট যাওয়ার পর সবকিছু থেমে যায়। সেদিনের মতো আমরা ঘুমাই। সেদিন আমি স্বপ্নে দেখি একজন আমাদের বাড়ির পেছনের গাছটা দিয়ে আমাদের যে দোতলার ব্যালকনি আছে সেখানে জাস্ট বেয়ে নামছে। যেই নেমে ব্যালকনির ফ্লোরটা সে পা রাখে, অমনি ফ্লোরে পা দেওয়ার সাথে সাথে কেমন যেন ঘরটা হয়ে গেল। মনে হলো সেই অবয়বটার পা গরম কিছুর সাথে ছ্যাঁকা খেলে যেমন ধোয়ার মতো উঠে, ঠিক আমাদের ব্যালকনির ফ্লোর থেকে তখন গরম ধোয়া উঠছে। আর আমাকে স্বপ্নে বলছে যে এইটার ফল তুই পাবি, এটার ফল তুই পাবি। এভাবে কথাটা 3 বার বলল আমাকে। পরে দেখলাম সে অবয়বটা যেভাবে একটা গাছের ডাল ধরে নিচে নেমে এসছে, ঠিক সেইভাবে উপর উঠে গেছে। আমি অনেক ভয় পাই। আমি আম্মাকে ডাকি আর বলি, আম্মা আমি এমন এমন দেখলাম। আম্মা উঠে ভাইয়াকে আব্বুকে ডাক দেয়। সকালে সবাই আসলো এবং আমি একা ব্যালকনিতে যাওয়ারই সাহস পাচ্ছিলাম না। আমরা সকলে ব্যালকনিতে পরপরই দেখলাম ওখানে 2টা পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলা উল্টা। একটা মানুষ যেমন গোড়ালিটা একদিকে, পায়ের পাতাটা আরেক দিকে, ঠিক সেরকম। অদ্ভুত বিষয় হচ্ছে সে অবয়বটা 4টা করে আঙুল ছিল। সবগুলো এতটাই বড় ছিল যে কোনো কুকুর বা বিড়ালের ছাপ ভাববো এমন কোনো উপায় নেই। ওইটা কিসের ছাপ ছিল তা আমরা আজও বুঝতে পারিনি। আমার ভাইয়া ছবিও তুলেছিল, কিন্তু আনফরচুনেটলি আমার ভাইয়ের ফোনটা নষ্ট হয়ে যায়। সেই পায়ের ছাপগুলো দেখে মনে হচ্ছিল পাটা খুব গরম ছিল। পা দেওয়ার পরপরই তার পায়ের যে পোর্শনের চামড়াটা ছিল সেইখানে চামড়াটা লেগেও আছে। এত তাপ ছিল আর তার পাটা পুড়ে সেখানে চামড়াটা লেগে গেছে। কোনো কিছু ছ্যাঁকা খেলে বা পুড়ে গেলে আমাদের চামড়াটা যেমন ঝলসে গিয়ে লেগে থাকে, ঠিক ওরকমই দেখা যাচ্ছিল। আর পা সবচেয়ে আশ্চর্য লাগে এই বিষয়টাতে, সেটা ছিল যে আমার পায়ের ছাপের সাথে কিছু মাটিও ছিল সেখানে। মাটির ব্যাপারটা আসলে বুঝতে পারিনি। যাই হোক, ওই দিন রাতে এরকমটাই হলো। সকালে আমরা আবার হুজুরের কাছে যাই। পরে হুজুর বলে যে বাসাটা যেহেতু নতুন করেছেন আর এটা যেহেতু আগে পরিত্যক্ত ছিল, টুকটাক সমস্যা থাকতে পারে। আপনারা এক কাজ করেন, বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, দোয়া দুরুদ ইবাদত বেশি বেশি করেন, টুকটাক এসব বিষয়ে পাত্তা দিয়েন না। এরপরে যদি প্রবলেম হয় তাহলে কিছু পানি পরা নেন, আর পানিটা ঘরে সকাল সন্ধ্যা ছিটিয়ে দিয়েন। ওইটা সম্ভবত পরা পানি বা স্বর্ণ রূপা দিয়ে ভিজানো পানি ছিল। সেদিন হুজুর থেকে বাসায় আসার পরে আমরা প্রতিদিন নিয়ম করে সেটা ছিটানো শুরু করলাম। এরপর থেকে লাস্ট 2 মাস যে ঘটনা ঘটছে, আমি আর ওই জিনিসটা স্বপ্ন দেখি না। তবে মাঝে মাঝে আম্মা ওই জিনিসটা স্বপ্নে দেখে যে কেউ একজন বসেছিল, মানে কেউ একজন এসে বলছে যে কয়দিন বাধা দিয়ে রাখবি, এখানে তো আমাদের রাজত্ব, এখান থেকে চলে যা, কেন আসছিস এখানে মরার জন্য। তো এরকম হুমকি ধামকি স্বপ্নে দিচ্ছিল। আম্মা এসব দেখতে দেখতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেল। মূলত এখানে যে সমস্যাটা হয়, ধরেন আমি গোসল করতে গেছি, আমি কাপড় নিয়ে ঢুকছি,
আমার মনে আছে আমি আমার কাপড় বেসিনের উপর রেখে গেছি, কিন্তু হঠাৎ করে দেখি আমার কাপড় নাই। সব জায়গায় খুঁজি কিন্তু কোথাও পাই না। পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি কাপড় ফ্লোরে পড়ে আছে, নয়তো ব্যালকনি থেকে নিচে পড়ে আছে। আবার এমন হয় গোসল করার জন্য আমি মাত্র সাবানটা খুলে আনলাম, সেই সাবানটা আর নাই। তবে মেইনলি যাই ঘটুক না কেন বিষয় একই কমন থাকে, সেটা হচ্ছে মাটি। সেটা কোনো অবস্থায় থাকবেই, যে কোনো অবস্থায় যেভাবেই হোক থাকবে। একদিন রাতে ভাইয়া খেতে বসছে, রাতের বেলা মুভি দেখছে আর নিজের রুমে বসে খাচ্ছে। সেদিন সম্ভবত ওই দিন বাসায় মুরগি রান্না করা হয়েছিল। ভাইয়ার মুরগির গোশত খাওয়া শেষ, হাড্ডি চাবাচ্ছে। ঠিক ওই সময় মনে হলো যে হাড্ডির ভেতর থেকে মাটি মাটি কিছু একটা বের হয়ে আসছে, আর মাটি মাটি ফ্লেভার পাচ্ছে। ভাইয়া মুখ থেকে হাড়টা বের করে দেখে মূলত হাড্ডির ভেতর যে লাল মজ্জাটা থাকে ওইটার বদলে সেখানে মাটি, জাস্ট মাটি আর কিচ্ছু না। ওইটা দেখে ভাইয়া বমি করে দেয়। পরে ক্লিন টিন করে। আমার আম্মু আব্বু ওই দিন বাসায় ছিল না, ওইটা আরেক দিনের ঘটনা। ওনারা ওই দিন মার্কেটে নেট কিনতে গিয়েছিল। আমাদের বাসার সামনে যে বাগানটা ছিল সেই বাগানের ভেতর নেট দিয়ে ঘেরা দেওয়ার জন্য। তা ওই দিন আমি আর ভাইয়া বাসায় ছিলাম। আমি জোলা থেকে নিচে গিয়ে কাজ করছি, সম্ভবত কিছু একটা রান্না করছিলাম। মনে হলো কেউ একজন চুলার যে গেটটা, সেই গেটের বাইরে থেকে একবার আসছে একবার যাচ্ছে। মনে হচ্ছে তার শরীর থেকে জোর জোর করে মাটি পড়ছে। আমি বিষয়টা কয়েকবার পাত্তা না দেওয়ার চেষ্টা করলাম। আর তাছাড়া একটা জিনিস দেখবেন, আমরা যে বিষয়টাকে বেশি ইগনোর করতে চাই সেদিকেই আমাদের চোখটা বেশি চায়, আমাদের আগ্রহ বাড়তে থাকে, আমরা নিজেরা ধরে রাখতে পারি না। পরে আমি নিজেকে ধরে রাখতে না পেরে বের হই। আমি দেখি একদম বাচ্চারা খেলাধুলা করলে মাটি শরীরে লাগিয়ে আসলে শরীর থেকে মাটি যেভাবে ফ্লোরে দৌড়ালে যেরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক একইভাবে মাটি চারিপাশে সামনে ঘরের গেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভাইয়া এই বিষয়টাকে ফানি হিসেবে নিয়ে বলল যে আমরা কয়দিন পরে মাটি বাবা হয়ে যাব, দেখবি কিছুদিন পর থেকে আমাদের কাছে মানুষ মাটি পরা নিতে আসবে, চারদিকে আমাদের জয় জয়কার। ওই দিন ভাইয়া অনেক দুষ্টামি করে। ঠিক সেদিন রাতে যে ভয়ানক ঘটনা ঘটে ভাইয়ার সাথে, তাহলে ভাইয়া নিজের ঘরে ঘুমাচ্ছিল। ঘুমানোর এক পর্যায়ে ভাইয়ার চোখে ভাইয়া মনে হলো কেউ ওনার বুকের উপর বসছে, মুখ চেপে ধরেছে। ভাইয়া ছটফট করতে থাকে, চোখ মেলে দেখে একজন অবয়ব ধরানো আর আরেকজন বুকের উপর বসে আছে, আর ওর মুখের ভিতর কিছু একটা দিয়ে চেপে ধরেছে, যেটা খুব শক্ত না আবার খুব নরমও না, খুব ধস্তাধস্তি করে ওর সাথে। এক পর্যায়ে আমি কি মনে করে ওর ঘরে নক করি। নক করার সাথে সাথে ভাইয়া দেখে সেই দুজন অবয়ব জাস্ট উঠে জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। ভাইয়া বিছানা হুড়মুড়িয়ে ওঠে, ওর নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা ছিল। কোন রকম দরজা খুলে দেয়। তখন আমি দেখি ওর মুখ ভর্তি শুধু মাটি আর কিচ্ছু না, শুকনা মাটি, কোনো ভেজা মাটি না। এইগুলো এখন প্রতিনিয়ত আমাদের বাসায় হচ্ছিল। তবে কখনো কখনো দেখা যায় আমাদের রান্না করার চামচ পাওয়া যাচ্ছে না, কোনো প্লেট চিৎ করে রেখে আসছে, ওইটা একটু পর গিয়ে দেখি উবুত করে রাখা। আবার কখনো মনে হয় বালুর ঝড় হচ্ছে, মনে হয় আমাদের ঘরের উপর থেকে জোর জোর করে মাটি পড়ছে সিলিং থেকে। আবার দেখা যায় একটা অবয়ব ধরনের কিছু একটা হেঁটে যাচ্ছে, তার শরীর থেকে মাটি বালির মতো জোর জোর করে পড়ছে। অনেক সময় আমরা সিনেমাতে যেমনটা দেখি মানুষ হুট করে দাঁড়ানো অবস্থা থেকে বালুর মতো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি আমার চোখের সামনে বালি হয়ে ঝরে যাচ্ছে। তবে সবকিছুর মধ্যে এই মাটির সমস্যাটাই বেশি। এখন হুজুর আমাদের পানি পড়া দিচ্ছে, ওটাতে কোনো কাজ হচ্ছে না। আমাদের বাসার এখানে একটা মাজার আছে, ওখানে একটা লোক আছে, উনি বলেছে কয়েকদিন পর আসবে, উনি আসলে দেখা যাক কি হয়। যেহেতু এইটা আমাদের বাসার চলমান একটি ঘটনা, জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। 2010 সাল থেকেই আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার নাম আজিম, আমি এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। পড়াশোনায় অনেক ব্যস্ত থাকি, তাই ভূত FM এ আসা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। তাই আজকের ঘটনা আমি আপনাকে লিখে পাঠাচ্ছি। শুরুতে বলে রাখি, আমার লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি 2010 সাল থেকে ভূত FM শুনি, কিন্তু ভৌতিক কাহিনী আর হাজারো ঘটনা শুনতে শুনতে কোনো একদিন যে আমার সাথেও এরকম একটা ঘটনা ঘটে যাবে তা ভাবতে পারিনি।
ঘটনাটি হয়তো খুব ভয়ের নাও হতে পারে, কিন্তু এটি সম্পূর্ণ সত্য, যা আমার সাথে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। ঘটনার শুরুতে কিছু কথা বলে রাখা ভালো। আমাদের বাসা যেহেতু গ্রামে, তাই আমরা সামনের রুমকে বারান্দা এবং পেছনের রুমকে বারান্দা বলি। মাঝখানের ঘরটাকে বলি বড় ঘর। আমাদের ঘরটা অনেক বড়, যার কারণে চারপাশে অনেক রুম রয়েছে। আমাদের ঘর ঠিক পাশেই একটা রুম রয়েছে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসি। আমার সাথে প্রথম ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 6 মাস আগে, যখন আমি বারান্দায় ঘুমাতাম। আমাদের সামনের বারান্দায় দুই পাশে দুটি খাট রয়েছে। ডান দিকের খাটে আমি ঘুমাতাম, আর বাম দিকের খাটটি পুরোপুরি ফাঁকা থাকতো। আব্বু আর আম্মু বড় ঘরে ঘুমাতেন। সেদিন ঘটে যায় প্রথমবারের মতো এক ভয়ানক ঘটনা। আমি প্রতিদিনের মতো একাই ঘুমাচ্ছিলাম এবং বাম দিক ফিরে শুয়েছিলাম। হঠাৎ মাঝ রাতে দেখলাম আমার শরীরটা কেমন যেন নড়ছে, ঠিক যেমন কাউকে দোলনায় বসিয়ে দোলালে অনুভূতি হয়, সেরকম। আমার চোখে প্রচন্ড ঘুম ছিল, তাই এই দোলনার কারণে আমার ঘুম আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করলো। যখন পুরোপুরি জেগে উঠলাম, তখন দেখলাম যে আমার শরীরটা নড়ছে। আমি তখনও বাম দিকেই ফিরেছিলাম, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে আমাকে ধরে তুলাচ্ছে। আমি হঠাৎ পিছন দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কিন্তু আমি যখন তাকালাম, তখন অনুভব করলাম কারো নিঃশ্বাস আমার ঘাড়ের খুব কাছে। এমন অবস্থায় আমি থমকে গিয়ে উঠে বসলাম। পাশ থেকে ফোন নিয়ে দেখি রাত তখন 2টা বাজে। তবুও আমি খুব একটা ভয় পাইনি। আমি আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম। অবাক করা বিষয় হলো, আমি যখন আয়াতুল কুরসি পাঠ করছিলাম, তখন আমার শরীর শিউরে উঠছিল এবং প্রচন্ড শীত লাগছিল। যদিও তখন গরমকাল ছিল। কয়েক সেকেন্ডের জন্য আয়াতুল কুরসি পাঠ বন্ধ করলাম, সাথে সাথে আমার শরীর স্বাভাবিক হয়ে গেল। আবার যখন সূরাটি শেষ করতে লাগলাম, তখন আমার শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে যাচ্ছিল। এরপর থেকে প্রতিদিন রাতে টুকটাক কিছু না কিছু ঘটতে লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম বড় ঘরের পাশের রুমে ঘুমাবো, কিন্তু সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। প্রথম দিন রাত 11টা, আমি খাটে শুয়ে ফ্রি ফায়ার গেম খেলছিলাম। কিছুটা শীতের রাত ছিল, তাই কাঁথা মুড়ি দিয়েছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার পা খাটের এক জায়গায় রাখলাম। সাথে সাথে মনে হলো কারো গায়ের ওপরে পা পড়েছে, ঠিক যেমনটা কারো পায়ের ওপর পা রাখলে অনুভব হয়। আমি নিশ্চিত হওয়ার জন্য প্রায় 5 সেকেন্ড স্থির ছিলাম। সত্যিই কারো পায়ের উষ্ণতা অনুভব করছিলাম। নিশ্চিত হওয়ার পর প্রচন্ড ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি কোনো মতে সাহস সঞ্চয় করে উঠে বসে মোবাইলের আলো দিয়ে দেখলাম আমার পা খাটের সাইডে কাঠের ওপর রয়েছে। আমি পা সরিয়ে আবার রাখলাম, কিন্তু এবার কাঠ পুরোপুরি ঠান্ডা। তাহলে এতক্ষণ কার পায়ের গরম অনুভব করেছিলাম তা বুঝতে পারিনি। এরপর রাত 2টার দিকে যখন আমার চোখে হালকা ঘুম, তখন হঠাৎ আমার দুটি পা প্রায় 2 থেকে 3 হাত উপরে উঠে আবার নিচে থপাস করে পড়ল। আমি লাফ দিয়ে উঠে বসছিলাম, শরীর ভয়ে কাঁপছিল। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। আমার মনে হচ্ছিল আশেপাশে কেউ একজন আছে। সকালে মা বাবাকে জিজ্ঞেস করলাম এবং তাদেরকে উক্ত বিষয় জানালাম, কিন্তু তারা বিশ্বাস করলেন না। প্রায় 1 মাস পর
আমি ওই রুমে ছিলাম, কিন্তু রাতে 1 ঘন্টা শান্তিতে ঘুমাতে পারিনি। আমার শরীর ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল। তাই আমি আবারও বারান্দায় ফিরে এলাম। সেখানেও একই সমস্যা। সারাদিন ভালোভাবে গেলেও রাতে ঘুমানোর সময় মনে হতো আশেপাশে কেউ আছে। এর কিছুদিন পর রাত 12টার দিকে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। ঠিক তখনই আমার কানের কাছে একদল পোকা এমনভাবে আওয়াজ করতে লাগলো যে মনে হচ্ছিল আমি সেই পোকাদের দেশে হারিয়ে যাচ্ছি। শব্দ সহ্য করতে না পেরে আমি কানের ভেতরে আঙ্গুল দিয়ে চেপে ধরলাম। মিনিট 1.5 পর বিদ্যুৎ আসার সাথে সাথে সেই পোকাদের ভয়ঙ্কর শব্দ একদমই নিমেষেই মিলিয়ে গেল। সব শেষে কিছুদিন আগে দুপুর 3টার দিকে আমি বড় ঘরের খাটে শুয়েছিলাম। পাশে মা বসেছিলেন। খাটের পাশের রুমের দরজাটা হঠাৎ শব্দ করে উঠল। মনে হলো কেউ ভেতরে ঢুকলো। আমি সাথে সাথে দরজা খুলে ভেতরে গিয়ে দেখি কেউ নেই। আমি চিৎকার করে বললাম, কে আছো? চলে যাও। তার ঠিক 2 সেকেন্ড পরই আমার রুমের দরজাটা আবার বিকট শব্দে বন্ধ হলো। সেদিন মাও সে শব্দ শুনছেন, অথচ বাড়ির কেউ এসব বিশ্বাস করতে চান না। তারা এটাকে আমার ভুল ধারণা বলে উড়িয়ে দেন। কিন্তু আমি জানি আমার সাথে প্রতি রাতে কি ঘটছে। আমি জানি না এর শেষ কোথায়। আপাতত এই অবস্থায় আমি আছি ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। এবং আজকের ঘটনা যেটা শেয়ার করলাম, আপনি অবশ্যই এটা ভূত.com-এ শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আমি চলে যাচ্ছি প্রবালের পাঠানো ঘটনায়। বেশ আগের কথা, 80-র দশক। ম্যালকম তখন তিনি বাস করেন কানেকটিকাটে, এবং তখন তিনি একটা ডেইরি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, যেখানে তিনি সাপ্লায়ার ছিলেন। তিনি প্রোডাক্ট কালেক্ট করে যে কোনো একটা ডেইরি প্রতিষ্ঠান সেটা প্রোডাক্ট কালেক্ট করে তিনি সাপ্লাই করতেন বিভিন্ন জায়গায়। তো বেশ ইয়াং ছিলেন তিনি তখন, কেবল টিনেজ পার করেছেন এবং ফুল অফ এনার্জি। এবং তিনি তার বাসা থেকে তখন আলাদা হয়ে গেছেন, যেটা হয় তখন মানে ইয়াং এজটা পার হওয়ার পরই বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যায় ছেলেমেয়েরা বিদেশে। তো ম্যালকমও তাই করেছিলেন, তিনি বাইরে চলে গিয়েছিলেন বাসা থেকে, এবং তিনি যেতেন বাবা মাকে ভিজিট করতেন মাঝে মাঝে। এরকম ভাবেই তার কাটতো জীবন। তো একদিন ম্যালকম সন্ধ্যার পরে বাসায় আসছে কাজের থেকে। তো সে সাধারণত খুব আর্লি চলে যেত সকালবেলা কাজে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত। বেশ হার্ড ওয়ার্ক, বেশ ক্লান্ত হয়ে যেতেন। তো বাসায় এসে ওই দিন তিনি ফ্রেশ হয়ে জাস্ট কিছু খাবার নিয়ে বসছেন। তো এই সময় তার ফোন বাজলো। ফোন ধরার পর দেখতেছে তার বাবা বলতেছে যে তোমার মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে আমি এমার্জেন্সিতে চলে আসছি, তুমি আসো তাড়াতাড়ি। তো তিনি ম্যালকম চিন্তা করলেন, জিজ্ঞেস করলেন কোন হাসপাতাল। সবকিছু শুনে দ্রুত সবকিছু তিনি রেখে মোটামুটি একটু প্যাক করে চলে গেলেন। গাড়ি নিয়ে বের হয়েছেন। যে হাসপাতালের কথা বলছে তার বাবা, সেটা তাদের যে বাড়ি সেটা কিন্তু একটু বাইরে ছিল, শহর থেকে একটু বাইরে ছিল তাদের বাসা। বেশ খানিকক্ষণ সময় লাগে সেখানে যেতেই। তো সেইখান থেকে আবার বেশ খানিকটা দূরে সে হসপিটাল। তো ম্যালকম ড্রাইভ করে বেশ একটা সময় নিয়ে পৌঁছাইলো সেখানে। তো তখন শীতের সময়, ঠান্ডা পড়ছে, গাছপালা পাতা ঝরে গেছে, অন্যরকম অবস্থা। তো পৌঁছায় সে গাড়ি থেকে নামলো। গাড়িটা পার্ক করার সময় খেয়াল রাখতে হয় যে এখানে যদি হঠাৎ করে এরকম একটা সিজন যে স্নোফল হয়, আটকায় গেলে তো সমস্যা। তো গাড়ি পার্ক করে পার্কিং লটে গেল, গিয়ে দেখলো যে এই হাসপাতালটা অনেক পুরনো এবং অনেক হিস্ট্রিক হাসপাতাল, মানে অনেক অনেক পুরনো এটা। তো ম্যালকম এই হাসপাতাল সম্বন্ধে তেমন কিছু জানে না, বাট সে দেখলো আর কি হাসপাতালটা অনেক পুরানো। তো গিয়ে দেখলো বাবা আছে, বাবার সাথে কথা বললো যে কি হয়েছে। তো বললো যে ডাক্তার এখনো টেস্ট করতেছে তোমার মাকে, তারা মনে করতেছে যে তোমার আম্মা ছোটখাটো কোনো স্টেপ করছে। তো ম্যালকমের কাছে বেশ খারাপ লাগলো, ছোটখাটো স্ট্রোক হলো তো খারাপ। তো সে তো বললো বাবাকে যে তুমি চিন্তা করো না, ইউ টেক ইট ইজি, আর তোমার এখানে বসে সময় নষ্ট করা লাগবে না, তুমি বাসায় চলে যাও, বাসায় রেস্ট নাও। কারণ তার বাবাও বেশ অসুস্থ ছিল, তার অনেক রকম শারীরিক প্রবলেম ছিল। তো বাবা বলতেছে না আমি যাবো না। তো ম্যালকম বলতেছে যে কোনো কথা বলো না, তুমি যাও, নাহলে আমি কিন্তু তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি।
তো তার বাবা ড্রাইভ করতো আর কি। তো ম্যালকম তাকে একদম আশ্বস্ত করলো যে আমি এখানে আছি, কোনো রকম সমস্যা হলে আমি জানাবো, তুমি যাও। তো বলে বাবাকে গাড়ি বন্ধ এগিয়ে দিল, বাবা চলে গেল। ম্যালকম ওইখানে আছে, গিয়ে দেখলো যে মা মানে খুব অসুস্থ, মায়ের সাথে কথাবার্তা বললো, মাকে বললো যে আমি আসি, ডোন্ট ওয়ারি, আমি মানে থ্রু আউট দ্য টাইম, যতক্ষণ তুমি হাসপাতাল থাকবে আমি আছি সব সময়। তো বলে সে ওখানে যে ওয়েট করতেছে, তো মা শুয়ে আছে তার মতো, তার মার অবস্থা খুব অন্যরকম, ঠিক মতো কথা বলতে পারতেছে না। তো ম্যালকম ওখানে বসে থাকলো, বসে থেকে সময় কাটেলো। তো এর মাঝে তার কিছু করার নাই, সে হাসপাতালটা দেখতেছে বেশ পুরনো হসপিটাল, এবং সে এটা দেখলো যে বেশ অনেক আগে এটা তৈরি হয়েছিল হাসপাতালটা। তো হেঁটে হেঁটে দেখার চিন্তা করলো, বাইরে আসলো, হেঁটে নিচতলাটা দেখলো যে এইটার মূল যেখানে তারা আছে সেই বিল্ডিংটা হচ্ছে এমন একটা জায়গায়, তার আশেপাশে বেশ ফাঁকা, সুন্দর করে লন করা, এবং পাশে এই শেষ প্রান্ত দিয়ে গাছপালা চলে গেছে অনেক দূরে, এবং পেঁচায় ওইখান থেকে ছোট রাস্তা নেমে গেছে। এবং এটা কিন্তু হাসপাতালটা উঠছিল একটু পাহাড়ের উপরে, বেশ খানিকটা এরকম ঘুরে ঘুরে আসছে, একটু উঁচু জায়গায় আর কি। আর সে যেখানটা দাঁড়ায় আছে সেখান থেকে সামনে গিয়ে ডান দিক দিয়ে মূল রাস্তাটা চলে গেছে, ওইটা আবার একে বেঁকে চলে গেছে সামনে গিয়ে দেখতেছে যে কতগুলা ল্যাম্পপোস্টের আলো একটু পড়ছে, তারপরে বাঘটার দেখা যাচ্ছে না, গাছগাছালি। এবং সে বুঝলো যে সামনে এরকম পাহাড়ের উপর আরো কিছু ঘর বাড়ি আছে। তো ম্যালকম চিন্তা করতেছিল যে এরকম উইল্ডারনেসের মধ্যে যারা থাকে তাদের কাছে কেমন লাগে, হ্যাঁ, মানে বিশেষ করে শীতের সময় এরকম যখন বরফ টরফ পড়বে তখন কেমন লাগবে, কারণ সে কাইন্ড অফ সিটিতে থাকে। তার ওই ধারণার চিন্তা করতেছে যে এখানে বসে থেকে সে অনেকক্ষণ চিন্তা করলো। তো ভাবলো যে এটা আরেক রকম ফিলিংস, হ্যাঁ, মানে জিনিসটা অন্যরকম। দেখলো চিন্তা করতে করতে সে আবার চলে আসলো হাসপাতালে, এবং এসে সেই যে তার ওয়েটিং এরিয়া সেখানে সে বসে দেখতেছে এইখানেও মানুষ নাই, দু একজন মানুষ বসে আছে, তারা হয়তো শর্টলি মুভ করবে এখান থেকে, মেবি তারা ওই রুমে যাবে বা অন্য কোথাও। তো সে একটা মানে ওই চেয়ারগুলো কাইন্ড অফ কমফোর্টেবল ছিল, তো একটা চেয়ারের মধ্যে সে বসলো, ফোম টোম দেয়া, তো সেখানে সে বসে মাথাটা পেছন দিকে দিয়ে, অনেক টায়ার্ড ছিল তো, তার মাথার মধ্যে একটা ক্যাপ ছিল, ক্যাপটা দিয়ে তার চোখ ঢেকে সে শুয়ে থাকলো। চিন্তা করলো যে একটু রেস্ট নেই, কারণ আমাকে তো অনেকক্ষণ থাকতে হবে, কতক্ষণ থাকতে হবে জানি না, না থাকলেও কিছু নাই, ওখানে হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ, কোনো প্রবলেম হয় না, বাট অ্যাটলিস্ট নিজের মানুষ, তার মা উপরে, এবং সে তার মাকে অনেক ভালোবাসে। তো শুয়ে আছে অনেকক্ষণ ম্যালকম, কোন সময় যে সে ঘুমায় গেছে বলতে পারে না। তো ম্যালকমের মানে ডিপ ঘুম চলে আসছিল, কারণ সারাদিন পরিশ্রম করছে, খুব টায়ার্ড। তো যখন ঘুম ভাঙছে সে খেয়াল করতেছে সে যেখানে বসেছিল ওখানকার বাতিটা বন্ধ, সে মানে খুব চোখটা মানে এরকম তাকাতে তাকাতে চোখ ভারী হয়ে গেছে, আঠা আঠা লাগতেছে চোখটা। তো ক্যাপটা সরাইলো মুখের উপর থেকে, এই ক্যাপটা পরেছিল সে লাইটের জন্যই। তো ক্যাপটা সরানোর পর দেখতেছে সে যেখানে বসেছিল জায়গাটা অন্ধকার, আর সামনের দিকে লাইট জ্বলতেছে, একটা মাঝখানের লাইট সিলিং থেকে, সেটার আলোটা কাইন্ড অফ অ্যাম্বিয়েন্ট ভাবে পড়ছে দুই পাশে কিছু বসার জায়গা, ওখানে কোনো মানুষ নাই, আর কেমন একটা কেমিক্যালের স্মেল আছে আশেপাশে, অনেকটা অ্যান্টিসেপটিক কেমিক্যাল যেরকম থাকে সেরকম একটা স্মেল চারিপাশে। তো সে দূরে তাকাইলো, তার হাসপাতালের কম্পাউন্ডটা অনেক বড়, সে দূরে তাকাইলো এখান থেকে, যেহেতু ফ্রন্ট ডেস্কটাও দেখতেছে খালি, মানে কোনো মানুষজন নাই, এবং সামনে ফ্রন্ট ডেস্কেও সিলিং থেকে আলো পড়ছে, সিলিং এর আলোটা হালকা ভাবে ওই ডেস্কের মধ্যে পড়ছে, কেউ নাই, এবং সেই তাদের গ্লাস উইন্ডো যেটা ওইটা ওখানে আছে, এবং বাইরে দেখা যাচ্ছে অন্ধকার। কেমন জানি পরিবেশটা মনে হচ্ছে যে এত বড় একটা কম্পাউন্ড, একটা মানুষও নাই। তো ম্যালকমের কাছে একটু অস্বস্তি লাগলো যে এরকম একলা জায়গায় এরকম বসে আছি, কেমন জানি। তো সে উঠলো, এবং অপরিচিত তো উঠে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই অন্ধকার, সেই জায়গাটা কিন্তু অন্ধকার ছিল, সে যেখানে শুয়েছিল, হেঁটে হেঁটে গেল সামনে, ডেস্কের সামনে দেখলো কেউ নাই, সে গেটের কাছে গেল, গেটটা ঠেলা দিয়ে খুলে বেরোলো সামনে। তো বের হয়ে দেখতেছে যে বাতাস, বেশ ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, মানে ঠান্ডা বেড়ে গেছে অনেক। তার গায়ে কিন্তু জ্যাকেট পরা, পারফেক্ট জ্যাকেট পরা, তারপরও মানে বেশ ঠান্ডা লাগতেছে। তো এদিক ওদিক তাকালো, পার্কিং লটের দিকে তাকালো, দেখে আবার আকাশের দিকে তাকায়, মনে হচ্ছে যে স্নোফল হইতে পারে, হ্যাঁ, মানে আকাশের যেরকম কালার ধারণ করছে। যাই হোক, আবার ঢুকে আসলো হাসপাতালে, হিটিং সিস্টেম ভালোই কাজ করতেছে। তো সে চিন্তা করলো যে আমি উপরে উঠি, উপরে যাই, কিছু খেতে হবে, ভেন্ডিং মেশিন টিশিন আছে নাকি। তো হেঁটে এসে ওখানে সিঁড়ি ছিল, আর ওই পাশে লিফট আছে। হাসপাতালটা টোটাল 3 তলা। তো সে ওই সিঁড়িতে উঠে দোতলায় গেল, দোতলায় গিয়ে দেখতেছে যে এই সামনের যে অংশটা ওই জায়গাটাও অন্ধকার করে রাখছে, মানে এই পাশে আলো জ্বলতেছে একটা, সেটার আলো দিয়ে হালকা আলো হচ্ছে। তো সে বুঝতে পারলো যে এটা হয়তো তারা এনার্জি সেভ করতেছে।
তো ওইটা দেখে সে হেঁটে গেল সামনে সামনে যেয়ে সে খুঁজতেছে এখানকার কোনো ক্যাফেটেরিয়া বা কিছু মানে পায় কিনা সে। তো চিন্তা করতে করতে হাঁটতে হাঁটতে দেখলো যে ভেন্ডিং মেশিন আছে দুইটা, ওখান থেকে সে তার পকেটে কয়েন ছিল, চিপস বের করে নিল 2 প্যাকেট, বেরোয় সেটা নিয়ে হাঁটা দিয়েছে। সে চিন্তা হচ্ছে ক্যাফেটেরিয়া কোথায়। তো এখন যেখান থেকে হাঁটতেছে ওই জায়গাটা কিন্তু একটা ফাঁকা জায়গা, একটা প্যাসেজের মতো, খুব একটা আলো নাই, মানে দেখা যাচ্ছে যে একটা আলো যদি জ্বলে পরেরটা জ্বলে না, এরকম আর কি, মানে একটু আলো আধারির মতো। তো প্যাসেজ দিয়ে সোজা হেঁটে গেছে ম্যালকম। তো যে দেখতেছে হাতের ডান দিকে একটা দরজা, কাইন্ড অফ কাঠের দরজা, মাঝখানে একটা গ্লাসের দেওয়া। তো সে মনে করলো যে এইটা হইতে পারে এই ক্যাফেটেরিয়া মোস্ট প্রবাবলি, কারণ ওইটার সামনে আলো আছে, মানে ওই যেই দরজাটার সামনে। সে ভাবলো হয়তো এখানে আসে মানুষ। তো সে যে নবটা ধরে ঘুরাইলে দরজাটা খুলে ফেললো। তো খোলার পর মনে হচ্ছে ভিতরে অন্ধকার। তো তারপরও ম্যালকম ঢুকছে ভিতরে, ঢোকার পরে সে লাইটের সুইচ দেখতেছে। ক্যাফেটেরিয়া হলে তো এখানে মানে থাকবে লাইট, এবং অনেক সময় দেখা যাচ্ছে রাতের বেলা ওখানে কিন্তু ক্যাফেটেরিয়া মানে যে সবসময় খাবার সার্ভ করে তা না, যদি ওখানকার মানুষ থাকে কেউ, ওখানকার যে স্টেশনটা সেখানে বিক্রি হয়, আর নাইলে দেখা যাচ্ছে ওদের একটা কফি স্টেশন থাকে, আরো একটা এরকম ভেন্ডিং মেশিন থাকবে এরকম, বা বসার জন্য 2টা টেবিল থাকতে পারে বসার জন্য এরকম। তো সে তাকায় দেখতেছে যে এইগুলো কিছু না। এই লাইটটা সে অন অফ করলো, দেখলো লাইটটা অন অফ হচ্ছে না, এবং রুমের শেষ মাথায় একটা জানালা, বড় জানালা, এবং জানালার মধ্যে কোনো ব্লাইন্ড নাই, ব্লাইন্ডটা ওঠানো, ব্লাইন্ডটা কেউ টেনে উঠায় রাখছে, পুরোপুরি ছাদের আলো আসতেছে ওইখান দিয়ে। এবং এই জানালার ওই পারে দেখা যাচ্ছে যে গাছের অংশ, সেই বড় বড় গাছ, পাতা ছাড়া সেগুলোর ডাল টাল দেখা যাচ্ছে এরকম। আর 2 পাশে সে তাকায় দেখতেছে যে কিছু ইনকিউবেটর রাখা, মানে যে বাচ্চাদের যে ইনকিউবেটর থাকে বাচ্চাদের রাখার জন্য, সেই ইনকিউবেটর, খালি ইনকিউবেটর, মানে এগুলোর মধ্যে কেউ নাই, কিছু নাই, মানে খালি ইনকিউবেটর রাখা, মানে পাশে করে রাখা, মানে এগুলো হয়তো কোনো কাজে লাগে না এখন বা সামথিং লাইক দ্যাট, নষ্ট বা কিছু কাজে লাগে না, বা এগুলো এক্সেস এখানে রাখা হয়েছে। এটা মনে হয় কাইন্ড অফ এ স্টোর রুম। সে মনে করলো যে মেডিকেল ইকুইপমেন্ট মনে হয় এখানে স্টোর করা হয়, বা আই ডোন্ট নো, কোনো এক সময় হয়তো এটা ছিল, নিকিউ ছিল, হ্যাঁ, মানে যেখানে নিওনেটাল কেয়ার ইউনিট ছিল, এখন নাই। তো কিন্তু আলো নাই, কিন্তু ওই যে জানালার আলো যা ঢুকতেছে, ছাদের আলো, সেটা দিয়ে যতটুকু আলো হচ্ছে এখানে। তো সে মানে কয়েক সেকেন্ড দেখছে এরকম, দেখার পর সে চিন্তা করতেছে বের হয়ে যাবে। সে ঘুরে দরজার দিকে নবে হাত দিছে যে খুলে বের হয়ে যাবে। এই সময় সে পেছনে শুনলো ফিস ফিস করে কে কথা বলল, ফিস ফিস, মানে কোনো মেয়ে যদি ফিস ফিস করে কথা বলে যেরকম সেরকম। তো ম্যালকম হঠাৎ করছে কে ফিসফিস করে কথা বললো এখানে। সে ঘাড় ঘুরে তাকাইছে, তাকায় দেখছে জানলার কাছে একটা কালো কুচকুচে অবয়ব, হ্যাঁ, মানে দেখলে মনে হবে অনেকটা কালো চুলের দিয়ে যে বল থাকে, বল তৈরি, মানে কালো চুল দিয়ে যদি একটা মানুষ তৈরি করা হয়, পুরো শরীরটা চুলের, মানে কালো এরকম ফোলা, এরকম একটা মানুষের মতো অবয়ব, এবং সেটার চোখের জায়গায় দুটো চোখ আছে, বুঝতেছে, চোখগুলো জ্বলতেছে। আর সামনে যে হাত, মানুষটার যে হাতের আঙুলগুলো চোখা চোখা লম্বা, এটা জানলার কাছে দাঁড়ানো। এইটা ফিসফিস করে কি জানি বলছে। তো ম্যালকমের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, মানে তার মানে একদম ঘুসবাম্প হয়েছে, এবং মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেছে। এবং সে আবার শুনলো ফিসফিস করে তাকে বলতেছে, ইউ আর নট ওয়েলকাম হিয়ার। এটা যে এমন ভাবে বলছে ফিসফিস করে, তার কাছে ভয় লেগে গেছে। মনে হচ্ছে যে ওইখান থেকে শব্দটা বলতেছে তার কানের পাইতে চলে যাচ্ছে, এবং ওই যে ফিগারটাকে সে দেখছে এই যে জানালার কাছে, এটাই তার কাছে প্রচন্ড রকমের ভয় লাগছে। তো ম্যালকম দ্রুত ঘুরে সেই দরজাটা খোলার চেষ্টা করলো, দেখলো যে দরজার যে হ্যান্ডেলটা বরফের মতো ঠান্ডা, আর দরজাটার নবটা নামতেছে না নিচে, এটা মনে হচ্ছে কেউ লক করে দিচ্ছে এই পাশ থেকে। ম্যালকম ভয়ের চোটে মানে প্রচন্ড ভয় পেয়েছে, সে দ্রুত ঘুরছে, ঘুরে দরজার দিক পিঠ দিয়ে সে সামনে তাকাইলো, দেখলো তার খুব কাছেই সে অবয়বটা, তার খুব কাছেই, এবং কেমন একটা স্মেল, মানে ওইটার থেকে কেমন একটা স্মেল আসতেছে। ম্যালকমের কাঁধের মধ্যে ওইটা হাত রাখলো, ম্যালকম পুরা অনুভব করলো, মনে হলো তার কাঁধের একটা পাশ পোড়াই দিতেছে কেউ, মানে গরম কিছু দিয়ে তার কাঁধের মধ্যে টাচ করছে। তার হাত থেকে সে ওই যে তার হাতে চিপসের ব্যাগ ছিল পড়ে গেল ঠাপ ঠাপ করে। পড়ে যাওয়ার পর ম্যালকমের আর কিছু মনে নাই, মানে তার মাথা পুরো ভ্যাকেন্ট।
তো ম্যালকমের যখন হুঁশ ফিরছে, ম্যালকম নিজেকে আবিষ্কার করলো সে একটা রুমের ভেতরে এবং একটা হসপিটাল বেডে সে শুয়ে আছে। তো সে তাড়াতাড়ি উঠে বসলো, উঠে বসে তাকাচ্ছে আশেপাশে। তো ইউজুয়াল হসপিটাল যেরকম হয় সেরকম লাগে নাই তার কাছে। তার কাছে দেখে মনে হলো যে এই যে বিছানাটা এসে শুয়ে আসছিল ওইটা বেশ মানে শক্তপোক্ত অন্যরকম বিছানা। তো সে উঠে দেখতেছে যে বিছানাটা মাটির সাথে যে ফ্লোর আছে সে ফ্লোরের সাথে নাট দিয়ে লাগানো, মানে শক্ত করে আটকানো। তো ম্যালকম চিন্তা করছে আমি বিছনায় কেমনে আসলাম, এবং দেখলো রুমের মধ্যে আলোটাও বেশ কম এবং রুমের চারপাশ খেয়াল করলো যে তার ওখানে যাওয়ার মতো কোনো জায়গা নাই। হ্যাঁ, মানে পুরা অন্যরকম। তো সে দেখতেছে যে ওই রুমের সামনে, মানে সেই যে রুমে আছে সামনে একটা কাচের এরকম উইন্ডোর মতো আছে। তো সে দেখতে পাচ্ছে না কিছু, মনে হইতেছে এটা আয়না। তো ম্যালকম তাড়াতাড়ি উঠে যে দরজা খোলার চেষ্টা করলো, দেখলো দরজাটা লক। তো ম্যালকম যে ওই যে আরেকটা দরজা পাইছে রুমে সেটা খুলে দেখে বাথরুম, এবং সেই বাথরুমের যেই মিরর, সেই মিররটা মিরর না, ওইটা ফিক্সড একটা স্টিলের মতো রিফ্লেকটিভ জিনিস, যেটা মানে খোলা যাবে না, কাঁচ নাই ওইখানে। তো ম্যালকম বোঝার চেষ্টা করতেছে সেইখানে কিভাবে আসে, এবং সে দেখলো সেটা গাউন পরা গায়ে। তো সে ওখানে বের হয়ে যায়, সে চিৎকার করা শুরু করলো, হ্যালো সামবাডি হেল্প মি বলে সে নক করা শুরু করলো দরজার মধ্যে। কোনো সাড়া শব্দ নাই। কতক্ষণ পর্যন্ত সেরকম ট্রাই করলো, বসে থাকলো এবং সে একদম আপসেট হয়ে বসে থাকলো। অনেকক্ষণ পর দেখলো দুজন লোক আসছে, দরজা খুললো, বেশ মানে বলিষ্ঠ মানুষ দুজন। হসপিটালে তাকে এসে বলতেছে যে তোমার হুঁশ ফিরছে, তোমার কি অবস্থা, কি ঘটনা কি বলে দুজন দরজা লাগাই দিছে। তো একজনের হাতে তার প্রেসার মাপার মেশিন এরকম নিয়ে আসছে। তো ম্যালকম বলছে আমি কোথায়? তো বলছে ওকে রিল্যাক্স, তুমি রিল্যাক্স করো, তুমি এখন এটা একটা ফ্যাসিলিটির মধ্যে আছো, তোমাকে এখানে আনা হয়েছে কারণ তোমার ইভ্যালুয়েশনের জন্য, তোমার মেন্টাল স্টেট ইভ্যালুয়েশনের জন্য। ম্যালকম বলতেছে আমি কি করছি? বলে তুমি কি করছো, তোমার কিছু মনে নাই? বলে না। বলে তারা প্রেশারটা নিয়ে নেই। তো তার ব্লাড প্রেশার দেখলো, তার মানে টেম্পারেচার এগুলো মনিটর করে লোকগুলা চলে যাবে। তো লোকটা তখন বলতেছে তোমার কি আসলে কিছু মনে নাই? ম্যালকম বলতেছে না, আমার কিছুই মনে নেই। আমার যা মনে আছে যে আমি একটা হসপিটালে ছিলাম, আমার মাকে দেখতে গেছিলাম এবং সেইখানে আমি একটা রুমে আটকা পড়ছিলাম এবং একটা উদ্ভট জিনিস আমি দেখছি, এবং তারপর আমার আর কিছু মনে নাই। তো লোকটা বলল মানে যে লোকটা আসছে সেটা কৃষ্ণাঙ্গ একটা লোক, আর তার সাথে আরেকজন সাদা আছে। তো দুইজনে কথা বললো আস্তে আস্তে নিচু স্বরে, একটু দূরে যে। তারপর এই যে কৃষ্ণাঙ্গ লোকটা বললো যে লিসেন, তোমাকে আমি বলি কিছু কথা, এটা শোনো। তুমি খুব উইয়ার্ড একটা কাজ করছিলা, তুমি যে ওই হসপিটালে ছিলা সেখানে তুমি নার্সকে মারতে গেছিলা। তো সে বলে মানে? ম্যালকম বলতেছে মানে আমি কিছু বুঝতেছি না। বলে ওইখানে তুমি হাসপাতালে ছিলা, উই গট দ্য রিপোর্ট যে তুমি হাসপাতালে ছিল তোমার মায়ের সাথে, এন্ড অন দ্যাট ভেরি নাইট তুমি অন্য একটা ফ্লোরে ঘাপটি মেরেছিলা হাসপাতালের। সেখানে যখন নার্স আসছিল, ডিউটি নার্স, তুমি একটা ধারালো কেচি নিয়ে তার দিকে ছুটে আসছিলে তাকে আঘাত করতে, এবং তুমি বেশ বিভৎস রকম চিৎকার করতেছিলা। এবং তোমাকে তখন ওই নার্স যখন দৌড়ায় নার্সের পেছনে পেছনে, তখন তার চিৎকার শুনে সিকিউরিটির লোকরা দৌড় দিয়ে আসে, এসে তোমাকে আটকায় ফেলে। তুমি লাকিলি তাকে হার্ট করতে পারো নাই। তো তুমি হাসতেছিলে এবং বিভৎস রকমের চিৎকার করতেছিলা। তো তোমার মেন্টাল স্টেট নিয়ে সবাই সন্দিহান ছিল যে তুমি নিশ্চয়ই মেন্টালি কোনো পেশেন্ট বা সমস্যা আছে তোমার। তো তোমাকে নিয়ে আসা হয় তখন ওখান থেকে, এবং তুমি যখন আমাদের এখানে আসো, এখানে আসার পরও কিন্তু তুমি উদ্ভট আচরণ করতেছিলা। তোমাকে কিন্তু বেঁধে রাখা হয়েছিল তোমাকে কন্ট্রোল করতে না পেরে, এবং তুমি অন্যরকম আচরণ করতেছিলা, অ্যাগ্রেসিভ করা। তো বলার পরে সে কৃষ্ণাঙ্গ লোকটা বলতেছে যে লিসেন মিস্টার ম্যালকম, তোমার সম্পর্কে পুলিশের কোনো রিপোর্ট এর আগের নাই, তুমি এরকম কোনো, তোমার এরকম রিপোর্ট নাই, তোমার কোনো মেন্টাল ইলনেসেরও কোনো রেকর্ড নাই আমাদের কাছে বা স্টেটের কাছে নাই, এরকম কোনো রেকর্ড নাই। বা তুমি কোথাও গেছিলা বা তোমার এরকম কোনো সমস্যা হয়েছিল বা তুমি আমাদের এইসব কারেকশন সেন্টারে আসছো, সেটার কোনো রিপোর্ট নেই। তো সুতরাং আমি তোমাকে এটা কেন বলতেছি জানো? কারণ যেই হাসপাতালে এই ইনসিডেন্টটা ঘটছে ওই হাসপাতাল সম্বন্ধে আমি কিছুটা জানি। সেই কৃষ্ণাঙ্গ বলতেছে যে আমি কিছুটা জানি যে ওই হাসপাতালে কিন্তু অনেক মানে প্যারানর্মাল কেসেস ঘটে। তো আমার কাছে এটা মনে হয়েছে এটা একটা প্যারানর্মাল কেসেস, এই কারণে কিন্তু তোমাকে আমি এরকম ডিটেলস শেয়ার করলাম।
যাই হোক, তোমাকে যদি তোমার আরেকটা ভালো বুদ্ধি দেই, তুমি যদি এখান থেকে ছাড়া পেতে চাও, তুমি সেই ইকে বলবা যে তোমার যিনি তোমাকে ফার্স্টে যেদিন ইভ্যালুয়েট করছিল ডাক্তার, আনার পরে তোমার কিন্তু এর মাঝখানে 2 দিন চলে গেছে, এবং এর মাঝখানে কিন্তু তুমি যতবারই উঠছো তোমার আচরণ অন্যরকম ছিল, এইবারই তোমাকে বেশ নর্মাল পাওয়া গেল। তো তুমি সেই ডাক্তার যিনি ইভ্যালুয়েট করবেন তাকে তুমি বলবা যে আমি ঠিক আছি, আমি কিছু একটা দেখে ভয় পাইছিলাম, অনেক প্যানিকড হয়ে গেছিলাম, এই কারণে এরকম হয়েছে, এরকম শান্ত হয় না, আই ডোন্ট নো কেন হয়েছে। তো ডাক্তার হয়তো তোমাকে যে চেক করবে, কিছু কিছু মেডিকেল চেক করতে পারে, কিছু ওষুধ দিতে পারে, বাট ইভেন্চুয়ালি হে'll let you go যদি তুমি নর্মাল আচরণ করো। তো ম্যালকম তখন বুঝতে পারে যে সে একটা ভেজালে পড়ে গেছে। হ্যাঁ, সে বলে যে আমার প্যারেন্টের সাথে আমার দেখা করতে দিবেন, আমার মা অসুস্থ ছিল। বলে তোমার মা, শি ইজ ফাইন নাও, সমস্যা নাই। তাকে বাড়ি পাঠাই দিছে, সে বাসায় চলে গেছে অলরেডি। আর তোমার বাবা আসবে কালকে তোমার সাথে দেখা করতে, সো টেক কেয়ার এবং ঘুমাও। তোমাকে দেখতে চায় তারা, তো ঘুমাও, তোমাকে কিন্তু মনিটর করতেছে তারা। যাই হোক, ম্যালকম তাদের সাথে কথা বলে সে একটু ডিসাইড করে মাথায়, এবং তাকে ঘুমাইতে দেয়। তো ম্যালকম ঘুমায়, ঘুমের মাঝে সে উল্টাপাল্টা স্বপ্ন দেখে, এবং মানে ভয়ঙ্কর স্বপ্ন। সে স্বপ্নে দেখে যে তার বিছানার আশপাশ দিয়ে সেই যে সে কালো কুচকুচে চুলের মতো অনেকটা এরকম, এবং মানে সেটা চুল বা ধোঁয়া যেটাই বলে, গাঢ় অন্ধকার তার বিছানার আশপাশ দিয়ে ঘুরতেছে, এবং সে কানের কাছে হাসি শোনে, তার কাছে কানের কাছে খ্যাক 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 করে হাসে, এবং তাকে নাকি এসে বলে যে আই হ্যাভ কাম ফর ইউর সোল। তো ম্যালকম ভয় পায়, সে ঘুমের মধ্যে ভয় পায়, সে চিৎকার করে ওঠে। তো যাই হোক, তারপরে ম্যালকমের বাবার সাথে ম্যালকমের দেখা হয় পরদিন। ম্যালকমের বাবা তাকে বলে যে আমি লয়ারের সাথে কথা বলছি এবং তোমার সব রেকর্ড রেডি করছি, তোমার ওরকম কোনো চিন্তা নাই। কি হয়েছিল ব্যাপারটা আসলে তুমি মেডিকেলি যদি প্রুভেন, ডাক্তার তোমাকে করতে পারে যে তোমার সমস্যা নেই, ছেড়ে দিবে তোমাকে ছোটখাটো কিছু টেস্ট করে। যাই হোক, ম্যালকম ওখানে এরকম 2-1 দিন থেকে তারপর ছাড়া পায় এখান থেকে। তো ছাড়া পাওয়ার পরে ম্যালকমের বাবা তাকে বলে যে আমি এটাও খবর নিছি যে ওই হাসপাতালটার মধ্যে প্যারানর্মাল সমস্যা আছে, তোমার মাও উল্টাপাল্টা জিনিস দেখছে এখানে। ম্যালকম বলে কি দেখছে আমার মা? তোমার মা দেখতো যে তার রুমের আশপাশ দিয়ে কে যেন চলাচল করতো। তো তোমার মা ভয় পেত, একে তো তার এরকম স্ট্রোক হয়েছিল, তারপরে সে ভয় পেত। সে দেখতো যে কেউ হাঁটা চলা করে ওই রুমের ভেতর থেকে, এবং মানে যখন নাকি লাইট জ্বালাইতো তখন মনে হতো যে ফিগারটা উধাও হয়ে গেছে, এরকম দেখতো তোমার মা। আর ওই হাসপাতাল সম্বন্ধে আরো খোঁজ খবর নিছে, এটা ওই হাসপাতালটা আসলে হন্টেড হাসপাতাল, ওদের সমস্যা আছে। তো আমি তোমাকে যেটা করব, তোমাকে এখন আমি একজন প্রিস্ট আছে আমার বন্ধুর পরিচিত, ওনার কাছে নিয়ে যাব। তো ম্যালকম রাজি হয়। তো ম্যালকমকে নিয়ে যায় সেই প্রিস্টের কাছে, এবং প্রিস্ট বলে যে দেখে যে বলে যে তোমাকে মনে হয় তুমি কি এরকম এরকম স্বপ্ন দেখো, জিজ্ঞেস করে প্রিস্ট তাকে। তখন ম্যালকম বলে যে হ্যাঁ। বলে তোমার পিছনে কোনো ডেমন লাগছে, এবং তোমাকে সেই ডেমন ওখান থেকেই পজেস্ট করছে। তো যেটা করতে হবে তোমাকে, ওই সময়টা পজেস্ট করছিল, এবং তুমি কিন্তু ওই সময় একটা অঘটন ঘটায় ফেলতা, এবং অঘটন যদি ঘটায় ফেলতা তুমি কিন্তু এখন একটা ইসে চলে যেতা, এবং হয়তো তোমাকে হয় পাগল আখ্যা দিত, অথবা তুমি যদি পরে নর্মাল স্টেটে থাকতো তোমার বিচার হইতো, থিংস লাইক দ্যাট। তো তোমাকে যদি করতে হয় আমার পারমিশন লাগবে, পারমিশন এনে তারপর দেখা যাক তোমাকে এক্সরসিজম করতে পারি কিনা। তো প্রিস্ট নাকি সময় নিয়ে বিভিন্ন রকম তার যে ডকুমেন্টেশন বা কাজকর্ম যেটা করে একদিন সে ডিসাইড করে যে অমুক দিন ম্যালকমকে তিনি এক্সরসিজম করবেন। তার সাথে আর একজন প্রিস্ট নিয়ে আসেন, 2 জন মিলে ম্যালকমরে তারা করে এক্সরসিজম করে, এবং এক্সরসিজম করে নাকি বের করে যে ওই যে ম্যালকম সেদিন যে হেঁটে গেছিল ওইখানে, সে ওই রুমটার মধ্যে ওই ডার্ক এনার্জি বা ডিমন, তারা যেটা বলছে ডিমন, বা আমরা যেটা বলবো জিন, একটা ভয়ঙ্কর জিন বা ওখানে থাকতো আর কি, ওইটা তার ছিল। আর ওই জায়গাটা ছিল এক সময়কার ওই জায়গাকার মানে ইউনিট, মানে ওই যে পিডিয়াট্রিক কেয়ার ইউনিট আর কি, পিকিউ। তো ওই পিকিউ বা নিকিউ যেটা বলেন, নিউনেটাল কেয়ার ইউনিট, মানে ওই জায়গায় ওই রাখা হতো আর কি বাচ্চাদের। তো ওই জায়গায় নাকি নিউবর্ন বাচ্চারা ওখানে থাকতো আর কি।
ওইটার পরবর্তীতে ওই ইউনিটটা বন্ধ হয়ে যায়, ওই দিক থেকে বন্ধ হয়ে যায় এবং ওই জায়গায় আসলে ওই পেশেন্টও কম যায় আর কি। ইমার্জেন্সি না হলে সাধারণত কোনো মহিলারাও যেত নয়, হাসপাতাল সম্বন্ধে কিছু তাদের কাছেই ছিল আর কি, ভয় পেত তারা, সোজা কথা। যে এই রিপুটেশন তারা শুনছে যে এরকম এরকম ব্যাপার স্যাপার থাকে, তারা যেত না ওইখানে। তো যাই হোক, ওই নিকিউ পিকিউটা ওইখানে বন্ধ হয়ে যায়, ইউনিটটা ওইখানে। তো ওই যে ডার্ক এনার্জিটা বা ডার্ক যেটা, ওইটা নাকি ওখানে থাকতো। তো ওই দিন যখন নাকি ম্যালকম যে ঢুকছে, সে ম্যালকমকে ওখানে দেখে পজেস করছে, এবং পজেস করে সে তো ওদের কাজই ওইটা, যেটা অঘটন ঘটানোর চেষ্টা করছে, যেহেতু সে ভয়ঙ্কর। ওই ডার্ক এনার্জি ওইখানকার একটা নার্সের উপর নজর দিয়েছিল, যে নার্সটা সে ছিল প্রেগন্যান্ট এবং সে তাকে দূর থেকে মনিটর করতো। তো সেই মেয়েটা আবার খুব মানে পায়াস ছিল, সেই যে নার্স ছিল সে খুব পায়াস এবং সে খুব প্র্যাকটিসিং ছিল। তো তাকে সে সরাসরি কোনোভাবে কিছু করতে পারতেছিল না। তো সে যখন নাকি ম্যালকমকে পজেস করে সে ম্যালকমের মাধ্যমে চেষ্টা করে তাকে এরকম আক্রমণ করতে। তো যাই হোক, সেই মেয়েটা বেঁচে গেছে এবং সে তো প্র্যাকটিসিং মানুষ, তো সে বেঁচে গেছে। আর ম্যালকমও ওইভাবে আর ওই কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে নাই, ম্যালকমকে তারা নিয়ে গেছিল। তো যাই হোক, প্রিস্ট তখন এক্সোসিজম করে ম্যালকমের থেকে ওই জিনিসটাকে আলাদা করে, এবং আলাদা করে সে ম্যালকমকে ওই অধ্যায় থেকে বের করে নিয়ে আসে আর কি। তো ম্যালকমকে অনেকদিন বলছিল সেই প্রিস্ট দুইজনই যে তোমাকে সাবধানে থাকতে হবে, তুমি অবশ্যই এমন কোনো জায়গায় ট্রাভেল করবা না একা একা যেখানে তোমার সমস্যা হতে পারে, যেমন একলা কোনো ব্যারেন ল্যান্ডে যেখানে নাকি মানে মানুষজন নাই এরকম জায়গা, অথবা কোনো হন্টেড জায়গা, তুমি জানো যে এই জায়গার মধ্যে কোনো রকম প্রবলেম আছে, সব জায়গায় যাবা না। একলা কোনো পার্কিং লটে রাতের বেলা যে গাড়িতে বসার চেষ্টা করবা না, ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবা না। চেষ্টা করবা তোমার সাথে কাউকে রাখতে, অথবা তুমি গভীর রাতে এরকম চলাফেরাটা নিজেকে কেয়ারফুল রাখবা। আর তাকে বলে যে তুমি অবশ্যই প্রেয়ার অ্যাটেন্ড করবা, ইত্যাদি ইত্যাদি, তাকে অনেক কিছু বলে দেয়, তাদের ইনস্ট্রাকশন। তো ম্যালকম সেগুলো মেনে চলতো। আস্তে আস্তে ম্যালকমের তো বয়স হয় এবং সে বিয়ে শাদী করে, তার ছেলে মেয়ে হয়, এবং সে মোটামুটি তার যে প্র্যাকটিস সেটা সে ঠিক রাখে। পরবর্তী সে স্টেট মুভ করে যায়, তার বাবা মা মারা গেছে ওখানে। তো এই ছিল ম্যালকম অ্যান্ডারসনের ঘটনা। পাঠিয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক ভাই, নারায়ণগঞ্জের ২৫০০ থানা থেকে। তো এই ঘটনায় আমি নিজেই আতিক ভাই হয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজ থেকে প্রায় ৪০ কি ৪২ বছর আগের ঘটনা। বাবার সাথে যখন মায়ের বিয়ে হয়, তখন বাবা জুরাইনে থাকা শুরু করেন। আমাদের একটা বাড়ি ছিল যেটা দোতলা হবে। আমার বাবা একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন, পাশাপাশি খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তবে বেশি দূর এগোতে পারেননি, কারণ সংসারের চাপ ছিল এবং আমার দাদা খুব অল্প বয়সেই এই জগৎ ত্যাগ করেন। আমার বাবা পেশায় ইঞ্জিনিয়ার প্লাস ঠিকাদারি ব্যবসা করতেন। উনি ওনার কাজের জন্য তৎকালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নানাভাবে পুরস্কৃত হয়েছিলেন। তো বাবা অনেকদিন ধরে ঢাকায় ছিলেন। যাত্রাবাড়িতেও ৩টা বাড়ি ছিল, একটির মধ্যে নিজে থাকতেন, বাকিগুলা ভাড়া দিয়ে চলতেন। যখন জুরাইনে থাকা শুরু করেন, তখন ওনার শহরের পরিবেশ আর ভালো লাগছিল না। এই জন্য সিদ্ধান্ত নেন গ্রামের বাড়িতে চলে আসবেন। তিনি মায়ের কাছেই থাকবেন, পাশাপাশি ভাই বোন এবং কিছু আত্মীয় স্বজন এবং সকল গ্রামবাসী তো আছেই। যেই ভাবা সেই কাজ, অনুমতি চাইলেন ওনার মায়ের এবং গ্রামে থাকার শুরু করে দেন তিনি তখন আমার দাদিকে খুব মানতেন। দাদি অনুমতি দিয়ে দিলেন, যা হোক এরকম তো থাকা শুরুই হয়। তো গ্রামের বাড়ির দক্ষিণ পাশে বাড়ি নির্মাণের একটা কথা চলছিল এবং সে অনুযায়ী কাজ শুরু হয়। বলা বাহুল্য, সেখানে একটা গাব গাছ ছিল, পাশাপাশি আরো বিভিন্ন প্রজাতির গাছও সেখানে ছিল, সাথে ছোট একটা ডোবা বা পুকুর জাতীয় কিছু একটা ছিল। তো আমাদের গ্রামের বাড়ির পূর্ব পাশে একটা বড় পুকুর ছিল মসজিদের। ওই সময় গ্রামের বেশিরভাগ মানুষ ওই পুকুরে পানিতে ধোয়া মোছা এবং রান্না কাজগুলা করত। তো আমাদের বাড়িটাও ছিল অনেক পুরানো এবং মোটা মোটা অনেক আম গাছ ছিল, আর অনেক ধরনের গাছগাছালি ছিল, এবং গ্রাম্য পরিবেশে যেরকম হয় আর কি। ওই সময় অনেক জিনও নাকি বসবাস করতো সেই জায়গাগুলায়। কিন্তু
তারা কোনো ধরনের সমস্যা করত না। আসলে বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে যে জিনেরা থাকতো তারা আমার দাদা এবং দাদিকে অনেক সম্মান করতো এবং ভয়ও করত। তাদের মধ্যে কিছু জিন প্রায় সময় দুপুর 12টা থেকে 1টার ভিতর এবং খুব ভোরে বিভিন্ন পরিচিত মানুষের বেশ ধরে নাকি মসজিদের পুকুরে আসতো। সেখানে একটা জায়গা ছিল যেটা পাকা করা হয়েছিল এবং সেখানে নাকি আমার দাদি দেখলে বুঝতেন যে কোনটা জিন আর কোনটা মানুষ। একদিন দাদি দেখছেন একজন পাশের বাড়ির পরিচিত মহিলা কিছু হাঁড়ি পাতিল নিয়ে উঠানের উপর দিয়ে যাচ্ছে। উনি জিজ্ঞেস করলে সেই মহিলা তিনি উত্তর দেন, ঘাটের দিকে যাচ্ছি, উনি নাকি চাল ধুবে এই কারণে এবং পাতিল ধুবে। এর একটু পরেই আসলে যে মহিলাটা আছে, মানে এই মহিলা, এটা তো মহিলার আকৃতি নিয়ে কেউ গিয়েছিল, অরিজিনাল যে মহিলাটা আছে সে আসে, যার বেশ ধরে জিনটা সেখানে গিয়েছিল। দাদি তাকে জিজ্ঞেস করেন, তুমি একটু আগে হাড়ি পাতিল ধুয়ে গেলা? মহিলাটা উত্তর দিলেন না, তিনি শুধু একটুকে বললেন, আমি তো মাত্র আসলাম। দাদির আর বুঝতে বাকি রইল না। জিনগুলো প্রায় সময় দাদির কাছ থেকে খাবার নিয়ে যেত খাওয়ার জন্য। দাদি তাদের বুঝতে পারতেন, তাদের কণ্ঠ শুনে নাকি বোঝা যেত, কারণ যখন তারা কথা বলতো তাদের নাকি সবসময় একটু নাকিয়ে নাকিয়ে কথা বলতো। এরকম ছোটখাটো ঘটনা কি প্রায় ঘটতো। আমি ঘটনার শুরুতেই একটি গাব গাছের কথা বলেছিলাম। এই গাব গাছের নিচে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতো প্রায় সময়, বিশেষ করে সন্ধ্যার সময় এবং দুপুরবেলা। আসলে আমি যাদের কথা বলছি তারা কোনো মানুষের সন্তান ছিল না, তারা প্রত্যেকেই ছিল জিনের সন্তান। তারা হাসাহাসি করত এবং অনেককে ডাকতো তাদের সাথে খেলার জন্য, কিন্তু তারা কারো কোনো ক্ষতি করতো না। তবে জিনের এই ছোট ছোট বাচ্চারা ভয় দেখানোর চেষ্টা করত যারা উঠতি বয়সী ছিল। তারা তাদের ঘাড়কে লম্বা করে দিত, হাতকেও নাকি লম্বা করে দিত এবং কখনো জোরে জোরে হাসতো, আবার কখনো নাকি কান্নাও করত। আসলে বাড়ির মানুষগুলা এগুলোতে অভ্যাস হয়ে গেছিল, ভয় নাকি খুব কমই পেত। বাবা যখন গ্রামে বিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তখন সেই গাব গাছটি কাটার প্রয়োজন দেখা দেয়। তখনই বাঁধল বিপত্তি। গাছটি কাটার জন্য দুজন কাঠুরিয়াকে বলা হলো 2-3 ভাগে এই গাছটা যেন কাটা হয়। এর মধ্যে কাঠুরিয়া সর্দার যিনি ছিলেন উনি নাকি গাছ কাটার একদিন আগে স্বপ্ন দেখলেন, কেউ ওনাকে নিষেধ করছেন গাছটি কাটার জন্য। উনি তেমন কিছু মনে করলেন না, স্বপ্ন ভেবেই তিনি এটা উড়িয়ে দিলেন। তো একদিন পরে তখন দুজন আসলো গাছ কাটার জন্য। কাঠুরিয়ার সাথে যিনি আসলেন উনি যেই কোদাল যেই জিনিসটা ছিল যেটাতে গাছ কাটে, এটা দিয়ে প্রথম একটা কোপ মারেন গাছে, দেওয়ার সাথে সাথেই ওনার হাতটা জানি কেমন অবশ হয়ে যাচ্ছিল। উনি আর সেই কুঠারটা তুলতে পারলেন না যেটা দিয়ে তিনি গাছ কাটছিলেন। এরপর কাঠুরিয়া নিজে একটা কোপ দেন, ওনারও একই অবস্থা, কিন্তু ওনার বেশি ক্ষতি হচ্ছিল। ওনার পুরো শরীর নাকি অবশ হয়ে যেতে থাকে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। ওনাকে মাটি থেকে তুলে মাথায় পানি দেওয়া হয় এবং কিছুটা সুস্থ করা হয় ওনাকে। যখন কিছুটা সুস্থ হয় তখন তিনি দুজনেই তখন বাসায় চলে আসে, যে দুজন গাছ কাটতে গিয়েছিল। কিন্তু এদের গায়ে ভীষণ নাকি তখন জ্বর চলে আসে। রাতে কাঠুরিয়া আবারও স্বপ্নে দেখে কেউ একজন তাকে বলছে যে তোকে না করছিলাম গাছ কাটতে, তোরা তো বড় সাহস হয় কি হবে, তারপরও তুই গাছে হাত দিলি। কাঠুরিয়া স্বপ্নের মধ্যেই দেখছেন যে একটা লোক এই কথাটা বলছে এবং সেই লোকটি তার কাছে সেই লোকটির কাছে তিনি হাত জোর করে ক্ষমা চাচ্ছিলেন। স্বপ্নের সেই লোকটি বলতে থাকে, তোকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম। কেউ যদি ওই গাছ কাটার জন্য চেষ্টা করে তাহলে তার বংশ নির্বংশ করে দিব। আর পুরো পরিবার, সে বলছে যে লোকটা ছিল সে শুধু এতটুকুই বলছিল তখন যে আমার পুরো পরিবার তখন অনেক আগে থেকে এই গাছে থাকে, এই গাছ কেউ কাটতে পারবে না। আমার বাবা তখন ঢাকায় ছিলেন, তাই কাঠুরিয়া স্বপ্নের কথাগুলো আমার এক চাচাকে বলেছিল, কিন্তু আমার চাচারা তার কথাকে গুরুত্ব দেননি।
তারা আরেক জায়গা থেকে আরেকটা কাঠুরিয়াকে গাছ কাটার জন্য আসতে বলেন। এই ব্যক্তিও প্রথম কাঠুরিয়ার মতো স্বপ্ন দেখলো। সেও স্বপ্নকে পাত্তা না দিয়ে গাছ কাটার জন্য চলে আসলো। সে একা এসেছিল। সে যখন কুড়ালে প্রথম আঘাত গাছের মধ্যে দেয়, গাছ থেকে লাল লাল পানির মতো কিছু একটা পড়ছিল এবং আশেপাশের মানুষ দেখছে যে গাছ থেকে নাকি রক্তের মতো কিছু একটা পড়ছে। সবাই ভয় পেয়ে পিছনে চলে আসে। কাঠুরিয়া 60 বছরের উপরে তার বয়স এবং তারও নাকি তখন বেশ ভয় আসছিল। সে আবারও দোয়া পরে আরেকটা কোপ দেওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। তার মুখ দিয়ে প্রচন্ড নাকি তখন ফেনা বের হচ্ছিল। সবাই ওনাকে নিয়ে অনেক ভয় পেয়েছিল এবং চাচারা ভেবেছিল উনি হয়তো মারাই যাবেন, কিন্তু না, আল্লাহর রহমতে ওনার কিছুই হয়নি। উনি কিছুক্ষণ পর সুস্থ উঠেন। আমার চাচারা এই দুই পৃথক ঘটনার কারণে ভয় পেয়ে যান। ওনারা সিদ্ধান্ত নেন গাছ কাটা বন্ধ রাখবেন বাবা না আসা পর্যন্ত। বাবা তো ঢাকায় ছিলেন। যেদিন প্রথম তলাটা ঢালাই দেওয়া হবে সেদিন তিনি গ্রামে আসবেন। তো চাচাদের সাথে তিনি এটাই বলেছিল এবং আসার তারিখ আগে থেকে ঠিক করে রেখেছিল। বাবা ওই সময় খুবই ব্যস্ত ছিল, কারণ ওনার এক ইঞ্জিনিয়ার বন্ধু আছে, তাকে নিয়ে তিনি ঢাকা থেকে আসবেন। তো বাড়ির যখন বেসমেন্টটা যখন এরকম ঢালাই দেওয়া হবে, তো এরকম নিজের সময় সেদিন বাবা তিনি তার বন্ধুকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। এসেই খুব রেগে যান, কারণ তিনি দেখছে যে কিছুই করা হয়নি, সবকিছু আগের মতো, কোনো গাছ কাটাই হয় নাই। এরপর চাচারা বাবাকে সব ঘটনা শোনালে বাবা আরো রেগে যান। বাবা রেগে চাচাদের বলেন যে ঘর থেকে একটা কুড়াল নিয়ে আসতে, এবং কুড়াল নিয়ে আসলে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজেই কাটবে। এটা বলার পর ওনার বাবার মাঝে আমি বাবা নাকি খুব রেগে যাচ্ছিল। তিনি তারপর ঠিকই যখন গাছটা কাটা শুরু করলেন, কেটেও ফেললেন। সবাই নাকি অবাক হয়ে যায়, কারণ তাদের সবার সামনে কিন্তু এরকম কয়েকজন লোক অসুস্থ হয়ে গিয়েছিল, অথচ এখানে কিছুই হলো না। অবশেষে সেই বাড়িটা উঠে বাবা, আমার মা, বোন ছোট ছিল, বাবার যে বোন ছোট ছিল তারা নিয়ে এরকম বাড়িতে তারা উঠে। তাদের বাড়িতে নাকি উঠার পর থেকে কিছু ঘটনা ঘটতে থাকে। বাড়ির ছাদ থেকে প্রায় সময় নাকি আওয়াজ আসতো, মনে হতো যে ছাদের মধ্যে কেউ দৌড়াদৌড়ি করছে। তার পাশাপাশি নুপুরের শব্দ পাওয়া যেত, মনে হতো যে বাড়ির ভিতর কেউ হেঁটে যাচ্ছে নুপুর পরে। কখনো এটা সিঁড়িতে ঘটতো, কখনো বাড়ির ভিতরে বা কখনো বাড়ির ছাদে। এদিকে বারান্দায় খুব একটা সমস্যা নাকি হতো না, তো এসব কিছুতেই ভয় পেতেন না। উনি টর্চ দিয়ে ছাদ দেখলে দেখতে কিছুই নাই। বিভিন্ন রকমের শব্দের মাধ্যমে নাকি সবাই নাকি ঘরে এরকম ভয় পেত, কিন্তু কখনো কোনো ক্ষতি করেনি সেই জিনগুলো। তো ভয়কে এরকম পাত্তা না দিয়ে বাবা মা এখানেই থাকা শুরু করে। কিছুদিন পর কিছু অবাক করা ঘটনা ঘটতে লাগলো। এর কয়েকদিন পরে আমার জন্ম হয়। বাড়িতে কাজের লোক ছিল 2 জন, একজন মহিলা ও একজন পুরুষ। মহিলার দায়িত্ব ছিল আমাকে রাখা এবং সংসারের টুকটাক কাজ করা, আর পুরুষ যিনি ছিল গরু পালন করতো এবং খেতে খামারে কাজ করতো এবং বাজারের সাথে এরকম কাজগুলো করে দিত। আমরা মুন্সি বংশের লোক ছিলাম, সেই হিসাবে বাবা অনেক ধার্মিক ছিল, যেটা আমি আগেও বলেছি। ওনার কাপড় মা ছাড়া কেউ ধুতেন না, ইস্ত্রিও করতেন না, কারণ পাক নাপাকের একটা বিষয় ছিল। যাই হোক, মা একদিন কাপড় দিয়ে শুকানোর পর বাবাকে বললেন কাপড় আলনায় রাখা আছে। বাবা বললেন যে তিনি আসরের নামাজ পড়ে এসে কাপড় ইস্ত্রি করবেন, এবং এরপর বাবা নামাজে চলে গেলেন। আসলেন মাগরিব পরে, কাপড় ইস্ত্রি করবেন। এমন সময় সব কাপড় ইস্ত্রি করা, এমনকি লুঙ্গিটা পর্যন্ত। বাবা তেমন কিছু মনে করলেন না, ভাবলেন হয়তো মা ইস্ত্রি করে রেখেছেন। এর পরের সপ্তাহে সেম একই ঘটনা। এবার বাবা মাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এখানে কি ঘটছে, এগুলো ইস্ত্রি করছে কে? মা বলছেন যে কেন, কি হয়েছে? বাবা বললেন
যে আমি বুঝলাম না যে আমার কাপড়গুলো এরকম গুছিয়ে রাখে কে, বা কে বা এগুলা আয়রন মানে ইস্ত্রি করে রাখে। মা বললেন যে দেখো, মজা করছো হয়তো বা, আমি তো এগুলো ইস্ত্রি করি না। তখন বাবা বলছে, মা এটাও বলছে আমি 2 সপ্তাহ ধরে আমি কোনো ইস্ত্রি করি নাই তোমার কাপড়। তখন বাবা বলছে তাহলে এটা কিভাবে সম্ভব? মা বলেন, আপনি বিশ্বাস করেন আমি আপনার কাপড় ইস্ত্রি করি নাই, এমনকি আপনার ইস্ত্রিতে আমি হাতই দিই নাই। বাবা এবার কাজের লোকদের ডেকে জিজ্ঞাসা করলেন তারা এই ইস্ত্রিটা করেছে কিনা। তারা দুজন অস্বীকার করে বলল, আপনি আপনার কাপড়ে কখনোই হাত দিই না, কারণ আপনি তো নিষেধ করেছেন। বাবা যা বুঝার বুঝে গেলেন এবং তিনি ভাবলেন এটা মনে হয় কোনো ভালো জিনের কাজ হবে। এইভাবেই চলছিল। তো অনেক সময় বাবার রুমের বিছানা, আলনার কাপড় নাকি এরকম গোছানো থাকতো, এলোমেলো থাকলো, মানে মা তো খুব একটা ঢুকতো না, তারপর নাকি এরকম গোছানো থাকতো। মেঝেও নাকি সবসময় পরিষ্কার থাকতো। বাসায় খোঁজ করলে এটার উত্তর নাকি পাওয়া যেত না। আমাদের বাড়ির মাঝামাঝি একটি নিম গাছ ছিল, যার মধ্যে থেকে পবিত্র কোরআন পড়ার শব্দ নাকি মাঝে মাঝে ভেসে আসতো, যেটা ভর দুপুর এবং মাঝরাতে বেশি শোনা যেত। এটা নাকি প্রায় সবাই শুনতে পেত, কিন্তু কেউ কিছু দেখতো না। সবাই যখন ভয় পেতে শুরু করলো তখন বাবা এই গাছটিকে কেটে ফেলেন এবং আমাদের মসজিদের হুজুরের পরামর্শে আসলে গাছটা কাটা হয়। এরকম ছোটখাটো ঘটনা প্রায় ঘটতে থাকে। আমার বয়স যখন 7 কি 8 বছর, তখনকার একটা ঘটনা আমার মা আমার সাথে শেয়ার করেন। মা বলেন যে তোর বাবা খাবারের মধ্যে গোশত আর মাছ বেশি পছন্দ করত। পাশাপাশি তোর চাচা চাচি ও তোর কাজিনরাও বেশিরভাগ সময় আমাদের বাসায় খাওয়া দাওয়া করতো। প্রায় প্রতি বেলায় 20 থেকে 25 জন খাওয়া দাওয়া করতো আমাদের বাসায়। তো বাজারও বেশি করা হতো। একদিন তোর বাবা যাত্রাবাড়ি নিজ বাসায় গিয়েছেন ভাড়া ওঠানোর জন্য। সেখান থেকে আসার সময় প্রায় 40 কি 50টার মতো ইলিশ মাছ নিয়ে আসে। ওই সময় অনেক বড় বাজার বসতো ঢাকার মধ্যে, সাথে খাসি গরুর মাংস তিনি কিনে নিয়ে আসে। বাসায় আস্তে আস্তে প্রায় আসরের নামাজের সময় হয়ে যায়। মা চাচিরা সহ সবাই সাহায্য করছিল মাছ কেটে এটাকে প্রসেস করে রাতে ওগুলো খাবে। রাত 8টা তখন নাকি বেজে যায়। এশার নামাজ পড়ে মা চুলার পার যায় মাছ ভাজার জন্য। বলা বাহুল্য, আগের জমানায় রান্নাঘর বাইরে ছিল, বিশেষ করে গ্রাম অঞ্চলে। এখনো কিন্তু অনেক জায়গায় এটা আছে। বাড়ির রান্না আমার মাই সবসময় নিজের হাতেই করতেন, কারণ বাবা অন্য কারো রান্না খুব একটা পছন্দ করতো না। মা চুলা জ্বালালেন, পাশে কাজের মহিলা এটা সেটা গুছাচ্ছিলেন এবং মা মাছ ভাজা শুরু নাকি করেন। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন ওনার পাশে একটা কালো বিড়াল বসে আছে। মা তেমন কিছুই মনে করেনি, কারণ তিনি কাজের প্রেসারে ছিলেন। একটু পর তাকিয়ে দেখলেন বিড়ালটি নেই। এবার উনি ওনার বাম দিকে তাকিয়ে দেখলেন একটি কালো লোমশ হাত ভাজা মাছ নেওয়ার চেষ্টা করছে রান্নাঘরের জানালা দিয়ে। মা তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং উনি জোরে চিৎকার দিয়ে ওঠেন এবং দৌড় দেন ঘরের ভিতরে। চিৎকার শুনে বাবা আসলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে। মা সব খুলে বলেন। বাবা সাথে সাথে টর্চ মেরে দেখলেন সেখানে কিছুই নাই, কিন্তু দূরে একটা কালো বিড়াল বসে আছে ঝোপের পাশে। বাবা যা বুঝার বুঝে গেলেন। বাবা বললেন, আমি এখানে বসলাম, তুমি ভয় পেও না, তুমি কাজ শেষ করো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কাজের মহিলা নাকি কিছুই দেখেনি। উনি বলছেন, আমি তো খালা চিৎকার পেয়ে ভয় পেয়ে গেছি, আমি কোনো বিড়ালই দেখি নাই, হাতও দেখি নাই। কিন্তু ঝোপের পাশে বসা বিড়ালটা দেখতে পাচ্ছিল সবাই। যাই হোক, রান্নার কাজ শেষ করে সবাই ঘরে চলে যায়, কোনো সমস্যা হয়নি। আরেকটা ঘটনা যেটা আছে সেটা ছিল এরকম যে আমার বাবা মারা যান 2004 সালে। এর 2 বছর আগের ঘটনা। তখন বড়ইয়ের সিজন ছিল। ওই দিন 4 দিন রাত ছিল। তো বাবার রাতে ঘুম ভেঙে যায়। উনি বাইরে তাকিয়ে দেখতে পান মোটামুটি ফর্সা হয়ে গেছে। এই ভেবে ঘড়ির দিকে তিনি আর তাকাননি। বাবা উঠেন অজু করার জন্য। আমাদের টিউবওয়েল বাইরে ছিল ঘরের পাশেই।
বাবা বাইরের লাইটের সুইচ দিলে শব্দ পেয়ে মায়ের ঘুম ভেঙে যায়। তো উনি জিজ্ঞাসা করেন যে এত রাতে কোথায় যাও? বাবা বলেন অজু করতে। তো বাবা মেসওয়াক করতে করতে বাইরে গিয়ে দেখতে পান একজন কালো বোরকা পরা মহিলা উপুর হয়ে বড়ি কুড়াচ্ছে। বাবা বললেন যে অনেক কুড়েছিস বড়ি, এবার বাড়ি চলে যা। এই কথা শোনা মাত্র মহিলাটা দাঁড়িয়ে বাবার দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। বাবা তখন দেখলো এই মহিলাটা আর কেউ না, উনি তারই ছোট বোন, মানে আমার ফুফু। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে? বাসায় থেকে তুমি কিভাবে আসলা? কোনো সমস্যা হয়েছে নাকি? তখন সেই মহিলাটা একটু ভেঙচি কাটে এবং একটা অট্ট হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই বাবার সাথে সাথে বুঝে যায় এটা তার বোন না। বাবা তখন উপুর হয়ে ওনার জুতা হাতে নিল এবং এক লাফে তিনি সেখান থেকে দৌড় দিয়ে এসে বাবা তখন সেখানে দৌড় দিয়ে এসে পড়ে এবং তিনি দেখছে যে জিনিসটা ছিল সেটাও নিমিষে দৌড় দিয়ে চলে যায়। পরের দিন বাবা তাহাজ্জুদ পড়ার জন্য উঠলে প্রায় একই ঘটনা ঘটে। এদিনও তিনি দেখতে পান একজন মহিলা উপুর হয়ে বড়ি টোকাচ্ছে। এদিন বাবা সতর্ক ছিলেন। বাবা ওনার মেসওয়াক দিয়ে মহিলাকে লক্ষ্য করে ঢিল মারে এবং মেসওয়াক দিয়ে মহিলার গায়ে লাগে। সাথে সাথে মহিলার গায়ে হঠাৎ আগুন ধরে যায়। মহিলাটি চিৎকার করে উঠে তখন মহিলাটির বাবার দিকে থুতু ছুঁতে ছুঁতে টয়লেটের উপর যেটা ছিল সে উপর অংশে দৌড় দিয়ে লাফ দিয়ে চলে যায়। আরেকটি ছোট্ট ঘটনা দিয়ে শেষ করছি। এই ঘটনাটি আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। আমার মা চাচিদের বাসা থেকে আমার মা চাচি এরকম বাসা থেকে আসছিল। এশার নামাজের পর দূরত্ব মাত্র হবে এরকম যে মানে আমার বাসার থেকে যে দূরত্বটা ছিল এরকম যে 50 ফিট দূরত্ব যেখান থেকে আসছিল। তখন দুজন ব্যক্তির ছায়া আমার মায়ের পথ আটকালো। মা তাদের সালাম দিলেন, পাশাপাশি এটাও বললেন নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়বো, আমাকে যেতে দিন। সাথে আমার চাচিও ছিল। আবার বলছি বাসা তখন 50 ফিট দূরত্বে হবে। এটা বলার সাথে সাথেই কালো ছায়া দুটা রাস্তা থেকে সরে যায়। মা বুঝতে পেরেছিল এটা খারাপ কিছু বা কোন একটা জিন হয়তো বা হবে। মা রেগুলার তাহাজ্জুদ পড়েন অসুস্থতা বাদে। যদি কোনোদিন ঘুমতে করতে দেরি হয়ে যায় তাহলে কেউ আমার কণ্ঠে মাকে ঘুম থেকে ওঠার জন্য জোরে ধমক দেন। এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা আছে, হয়তো সামনে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, মানুষের লোভ আর হিংসা ঠিক কতটা নিচে নামতে পারে যখন একটা মানুষ নিজের স্বার্থের জন্য ঈশ্বরের সৃষ্টিকে অবমাননা করে এবং শয়তানের হাত ধরে। তখন জন্ম নেয় এক পরম অপবিত্রতা। আজকে আমি আপনাদের শোনাবো কোনো কাল্পনিক ভূত নয়, মানুষের মনের ভিতরে সেই পৈশাচিক রূপের গল্প যা কালো জাদুর চেয়েও বেশি ভয়ঙ্কর, যেখানে মিশে আছে এক তীব্র ঘৃণা। ঘটনাটি মফস্বল শহরের এক সম্ভ্রান্ত পরিবারের। দুই ভাই ছিল, আসিফ আর শফিক। বড় ভাই আসিফ ছিলেন অত্যন্ত সৎ, ধার্মিক এবং সফল ব্যবসায়ী, আর ছোট ভাই শফিক ছিল অলস, জুয়ারি এবং বড্ড হিংসুটে। আসিফের সুখ্যাতি আর সুখের সংসার শফিক কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তার মনে আসিফের প্রতি দিন দিন জন্ম নিচ্ছিল এক অন্ধ পৈশাচিক ঘৃণা। হিংসার আগুনে জ্বলতে জ্বলতে শফিক এক রাতে পা বাড়ালো শহরের শেষ প্রান্তে থাকা এক কুখ্যাত কালো জাদুকর বা তান্ত্রিকের আস্থানায়। শফিকের উদ্দেশ্য ছিল এটাই, আসিফকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া
তার নাম নিশানা দুনিয়া থেকে পরিপূর্ণভাবে মুছে ফেলা। তান্ত্রিক শফিককে বলল যে কাজটা সহজ নয়, এর জন্য অনেক বড় পাপ করতে হবে। কিন্তু শফিক ঘৃণায় এতটাই অন্ধ ছিল যে সে বলল, আমি যে কোনো পাপ করতে রাজি আছি, শুধু আমি আমার ভাইয়ের ধ্বংস চাই। তান্ত্রিক তাকে একটা মাটির হাঁড়ি দিল, যার ভেতরে ছিল কুচকুচে কালো কাপড়ের মোড়ানো কিছু হাড়, শ্মশানের ছাই আর আসিফের ব্যবহৃত একটা কাপড়ের টুকরো। তান্ত্রিক নির্দেশ দিল, গভীর অমাবস্যার রাতে আসিফের শোবার ঘরের ঠিক নিচে উঠানে এই কালো পাতিলটা পুঁতে রাখতে হবে। অমাবস্যার রাতে শফিক ঠিক তাই করল, আর তার পরদিন থেকেই আসিফের হাসি খুশি পরিবারে নেমে এলো এক নরকীয় অন্ধকার। কোনো কারণ ছাড়াই আসিফের সুস্থ সবল স্ত্রী হঠাৎ বিছানায় পড়ে গেল। তার সারা শরীর দিন দিন শুকিয়ে কাঠ হতে লাগলো। ডাক্তাররা পরীক্ষা করে বলল, শরীরের কোনো রোগ নেই, কিন্তু এই মেয়েটি মনে হয় বাঁচবে না। আসিফের ব্যবসাতেও ধস নেমে এলো। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কোটি টাকার দেনা মাথায় নিয়ে আসিফ প্রায় পাগল হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। আসল বিভীষিকা শুরু হতো ঠিক রাত 12টার পর। আসিফ রাতে ঘুমাতে পারত না। সে স্পষ্ট শুনতে পেত তার খাটের নিচে কে যেন অনবরত নখ দিয়ে আঁচড়াচ্ছে। একদিন গভীর রাতে আসিফের তৃষ্ণা পাওয়ায় সে চোখ খুলল। ঘরের ভেতর তখন এক অদ্ভুত পচা মাংসের গন্ধ। সে উঠে দাঁড়াতে যাবে এমন সময় দেখল জানালার বাইরে চাঁদের আলোয় একটা বিকট অবয়ব দাঁড়িয়ে আছে। তার শরীরটা মানুষের মতো হলেও মুখটা একদম বিকৃত, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল, আর তার সারা গা থেকে কালো কুয়াশার মতো ধোঁয়া বের হচ্ছে। সেটি কোনো সাধারণ আত্মা ছিল না, সেটি ছিল শফিকের পাঠানো সেই ঘৃণার কালো চাদর এক একটি পিশাচ। সত্তাটি জানালার কাছে হাত রেখে আসিফের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে কোনো দয়া ছিল না, ছিল শুধু এক অনন্ত কুৎসিত ঘৃণা। আসিফ সহ্য করতে না পেরে মেঝেতেই লুটিয়ে পড়ল এবং আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে সাহায্য চাইতে লাগলো। ঠিক তখনই তার মনে হলো ঘরের মেঝেটা কেমন যেন কাঁপছে। এক অলৌকিক ইশারায় সে পরের দিন সকালে ঘরের নিচের মাটি খুঁড়তে শুরু করলো। আর তখনই বেরিয়ে এলো সেই অভিশপ্ত মাটির হাড়ি। আসিফ বুঝতে পারল এটা কোনো সাধারণ রোগ বা দুর্ভাগ্য নয়, কেউ তাকে শেষ করার জন্য কালো জাদু করেছে। সে দেশের এক বড় আলেম এবং বুজুর্গ হুজুরকে ডেকে আনলো। হুজুর এসে যখন ওই হাড়ির ওপর পবিত্র কোরআনের আয়াত পড়ে ফু দিলেন, তখন ঘর থেকে এক বিকট চিৎকার শোনা গেল। কিন্তু সেই চিৎকার কোনো জিনের ছিল না, সেই চিৎকার ছিল শফিকের। হ্যাঁ ভাই, সেই চিৎকার ছিল শফিকের। কালো জাদুর একটি নিয়ম আছে, যখন সেই কুফরি বিদ্যা কেটে দেওয়া হয় তখন সেই জাদুর পুরো আঘাত যে করিয়েছে তার উপরে গিয়ে পড়ে। ছুটে গিয়ে দেখল শফিক তার নিজের ঘরের মেঝেতে
গড়াগড়ি খাচ্ছে। তার সারা শরীর আগুনে পুড়ে যাওয়ার মতো কালো হয়ে গেছে, মুখ দিয়ে কালো ফেনাও বের হচ্ছে, আর সে নিজের হাতেই নিজেই কামড় ছিঁড়ে ফেলছে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শফিক আসিফের পা জড়িয়ে ধরে নিজের সমস্ত অপরাধ স্বীকার করল, কিন্তু তার চোখে কোনো অনুশোচনা ছিল না, শুধু এক অদ্ভুত পৈশাচিক আতঙ্ক। শফিক চিৎকার করতে করতে সেখানেই মারা গেল। শফিক তো মারা গেল, কিন্তু আসিফের পরিবার সে মানসিক আঘাত থেকে আজও বের হতে পারেনি। মানুষের ভেতরের সেই হিংসা আর ঘৃণাই আসলে পৃথিবীর সবচেয়ে বড় কালো জাদু। শয়তান নিজে এসে ক্ষতি করে না, মানুষের রূপ ধরেই সে এই পৃথিবীতে ধ্বংসলীলা চালায়। আপনার চারপাশেও এমন অনেক শফিক লুকিয়ে থাকতে পারে, যারা মুখে ভাই বললেও মনে মনে আপনার ধ্বংস চায়। তাই সাবধানে থাকবেন, নিজের পরিবারকে হেফাজতে রাখবেন। এবং আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।